হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা এক্সপেরিমেন্টাল ডিটারমিনেশন অফ অর্ডার অফ রিয়াকশান এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ কেমিক্যাল রিয়াকশান এটা পড়বো অবশ্যই, কিন্তু তার আগে মানে টেম্পারেচার ডিপেন্ডেন্স মানে হচ্ছে আরহেনিয়াসের ইকুয়েশন আমাদের পড়তে হয়, কিন্তু আরহেনিয়াসের ইকুয়েশন পড়ার আগে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট একটা টপিক যেটাও আমাদের সিলেবাসের রেসপেক্টে খুবই ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কলিশন থিওরি। সেটা আমরা আজকে পড়ব। কলিশন থিওরি বা বাংলাতে হচ্ছে সংঘর্ষ তত্ত্ব। তবে ভিডিও শুরু করার আগে আবারও তোমাদের একবার বলি যে তোমরা যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক ধন্যবাদ জানাই। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো এবং মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। এখন কলিশন থিওরি বা সংঘর্ষ তত্ত্ব নামটা থেকেই বোঝা যাচ্ছে যে এখানে সংঘর্ষ বা কলিশন হওয়ার একটা ব্যাপার আছে। অ্যাকচুয়ালি এই সংঘর্ষ তত্ত্বের মূল যেটা বক্তব্য সেটা হচ্ছে যে যখন রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলগুলো পরস্পরের সঙ্গে রিয়াকশান করে যখন প্রোডাক্ট তৈরি করে, প্রোডাক্ট তৈরি হতে গেলে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলগুলোর মধ্যে সংঘর্ষ হতে হবে, ঠিক আছে? দে মাস্ট কোলাইড টু ইচ আদার। এখন এই সংঘর্ষগুলো হলেই প্রোডাক্ট তৈরি হয়ে যাবে এরকমটা নয়, কিন্তু প্রোডাক্ট তৈরি হতে গেলে সংঘর্ষ অবশ্যই হবে। বিষয়টা কীরকম এক্সপ্লেইন করি একটু আগে। আমি 3টে পয়েন্ট লিখে নিই, মানে যেগুলোকে আমরা কলিশন থিওরির পস্টুলেটস বা স্বীকার্য বিষয় বলে ভাবি আর কি। তো সেগুলো আগে লিখে নিই। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে ইন অর্ডার টু ফর্ম প্রোডাক্ট যদি তৈরি হতে হয় রিঅ্যাক্ট্যান্টস মাস্ট কোলাইড টু ইচ আদার। রিঅ্যাক্ট্যান্টসগুলোকে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতেই হবে, তা না হলে প্রোডাক্ট তৈরি হবে না। আচ্ছা, এবার হচ্ছে এভরি না, এখানে লিখি যে নট অল collisions leads to formation of products। মানে সবকটা কলিশন থেকেই প্রোডাক্ট তৈরি হবে এরকমটা নয়। রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলগুলোর মধ্যে কলিশন হলেই সঙ্গে সঙ্গে প্রোডাক্ট তৈরি হয়ে যাবে সেরকমটা নয়। দ্য collisions which results in formation of products, যে সমস্ত কলিশনগুলো থেকে প্রোডাক্ট তৈরি হবে আর কল্ড, তাদেরকে বলা হয় এফেক্টিভ কলিশনস। এদেরকে এফেক্টিভ কলিশনস বলা হয়, ঠিক আছে? এফেক্টিভ মানে কার্যকরী, মানে যে সংঘর্ষগুলো মাধ্যমে আসলেই কার্যটা সম্পাদন হবে অর্থাৎ প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে? এফেক্টিভ কলিশনের একটা এক্সাম্পল এমনি ডেইলি লাইফে একটা এক্সাম্পল দেওয়া যেতেই পারে। ধরা যাক একটা দেওয়াল আছে, দেওয়ালের একদম প্রান্তের কোনো একটা ইট তোমাকে বলা হলো যে একটা হাতুড়ি দিয়ে পিটিয়ে ইটটাকে দেওয়াল থেকে আলাদা করতে, খুলে ফেলে দিতে আর কি। এবার সেটা করতে গিয়ে তোমাকে হাতুড়ি দিয়ে দেওয়ালে পেটাতে হবে। ঠিক যে মুহূর্তে হাতুড়ি দেওয়াল পরস্পরের সংস্পর্শে আসবে আমরা বলতে পারি যে হাতুড়ি এবং দেওয়ালের মধ্যে একটা সংঘর্ষ হচ্ছে। এবার সেই সংঘর্ষটাকে আমরা এফেক্টিভ বা কার্যকরী তখনই বলবো যখন হাতুড়ির ঘা খেয়ে একটা ইট ওই দেওয়াল থেকে খুলে নিচে পড়ে যাবে। এবার তুমি যদি 10 বার হাতুড়ি দিয়ে দেওয়ালে পেটাও তাহলে 10 বারই 10খানা ইট খুলে পড়ে যাবে এরকমটা নাও হতে পারে। দেখা গেল যে তুমি ধরো পেটাচ্ছ দেওয়াল হাতুড়ি দিয়ে বা আমি পেটাচ্ছি, তাহলে আমাদের যে নিজস্ব যে এনার্জি সেটা হয়তো এতটাই কম যে 10 বার পিটিয়েও কিছু হলো না। 20 বার পেটানোর পরে হয়তো দেখা গেল যে একটা দেওয়াল কোনো রকমের নড়বড় করছে এবং খুলে পড়ে গেল। তাহলে সেই পার্টিকুলার সংঘর্ষটা দেওয়ালের সঙ্গে হাতুড়ির সেইটা হবে এফেক্টিভ বা কার্যকরী, অর্থাৎ যে সংঘর্ষের ফলে প্রোডাক্ট মানে এখানে দেওয়ালের ভেঙে পড়াটা বা ইটটার খুলে নিচে মাটিতে পড়ে যাওয়াটা, সেইটা হচ্ছে প্রোডাক্ট ফরমেশনের সঙ্গে আমরা কম্পেয়ার করতে পারি। তো সেই পার্টিকুলার সংঘর্ষটা যেটার মাধ্যমে ইটটা খুলে নিচে পড়ে গেল সেইটা হচ্ছে এফেক্টিভ কলিশন বা কার্যকরী সংঘর্ষ। তাই জন্য বলা হচ্ছে যে নট অল কলিশনস লিডস টু ফর্মেশন অফ প্রোডাক্ট। ঠিক আছে, যে সমস্ত
কলিশনগুলো থেকে প্রোডাক্ট তৈরি হয় তাদেরকে বলা হয় এফেক্টিভ কলিশনস। আর থার্ড পয়েন্ট হচ্ছে যে ফর a collision to be effective, একটা কলিশনকে যদি এফেক্টিভ হতে হয় তাহলে রিঅ্যাক্ট্যান্ট molecules must cross two barriers, এনার্জি কলিশনটাকে যদি এফেক্টিভ হতে হয় তাহলে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলগুলোকে দুটো ব্যারিয়ার বা বাধা অতিক্রম করতে হবে। একটাকে আমরা বলি এনার্জি ব্যারিয়ার, আর সেকেন্ডটা হচ্ছে কি বলে ওরিয়েন্টেশন ব্যারিয়ার। ঠিক আছে, এই দু ধরনের বাধা, এনার্জি ব্যারিয়ার মানে শক্তিজনিত বাধা, আর ওরিয়েন্টেশন মানে বিন্যাস, মানে ওদের স্ট্রাকচারাল যে কি বলবো বিন্যাসটা কীরকমভাবে তারা কোন মলিকিউলের কোন দিকে থাকবে, একজনের সাপেক্ষে আরেকজন কোন দিকে থাকবে, সেই দিক বিন্যাসের যে ব্যাপারটা সেই সংক্রান্ত একটা বাধা অতিক্রম করতে হবে। এখন আমরা এই দুটো নিয়ে ডিটেলে আলোচনা করব, এটা কপি করে নাও। তাহলে আমরা আলোচনা শুরু করছি হচ্ছে কি নিয়ে, এনার্জি ব্যারিয়ার, এবং পরে আমরা আলোচনা করব ওরিয়েন্টেশন ব্যারিয়ার। তাহলে এই যে এই দুটো বাধা, এনার্জি ব্যারিয়ার এবং ওরিয়েন্টেশন ব্যারিয়ার, কিসের বাধা না, এই বাধাগুলো অতিক্রম করতে হবে যদি এফেক্টিভ কলিশন হতে হয় তাহলে, আর কলিশন এফেক্টিভ হলে তবেই সেখান থেকে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে ফর a molecule, for a reactant molecule লিখে, for a reactant molecule to participate in effective collision, একটা রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলকে যদি এফেক্টিভ কলিশনে পার্টিসিপেট করতে হয়, মানে কলিশনটা যদি সে অন্য একটা মলিকিউলের সঙ্গে যে কলিশনটা করছে সেটা যদি এফেক্টিভ হতে হয় তাহলে ইট মাস্ট পজেস এনার্জি গ্রেটার দেন ইকুয়াল টু, আচ্ছা বানান করেই লিখি, এনার্জি গ্রেটার or equal to a certain amount of energy called threshold energy for the reaction। ঠিক আছে, ফর দ্য রিয়াকশান আমরা বলি যে এনার্জি, ই মানে হচ্ছে এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মলিকিউল, এটা মাস্ট বি গ্রেটার অর ইকুয়াল টু ইটি। ইটি মানে থ্রেশহোল্ড, টি ফর থ্রেশহোল্ড কথাটার তোমরা মানে নিশ্চয়ই জানো যে থ্রেশহোল্ডের বাংলা হচ্ছে কোনো একটা জিনিস যেখান থেকে শুরু হয় তাকে থ্রেশহোল্ড পয়েন্ট বলে। সেই কারণে আমরা থ্রেশহোল্ড এনার্জিকে বাংলায় বলি সূচনা শক্তি, অর্থাৎ যে শক্তি পর্যন্ত পৌঁছলে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল যতটা শক্তি গেইন করলে বিক্রিয়াটার সূচনা হয়, রিয়াকশানটা শুরু হতে পারে, সেটাকে আমরা বলি থ্রেশহোল্ড এনার্জি বা সূচনা শক্তি। তাহলে প্রথম কথা হচ্ছে যে এনার্জি ব্যারিয়ার মানে এনার্জি শক্তিজনিত যে বাধা, সেই বাধা অতিক্রম যদি করতে হয়, অর্থাৎ যদি এফেক্টিভ কলিশনে আসতে হয় রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলকে, তাহলে তাকে থ্রেশহোল্ড এনার্জি পরিমাণ বা তার থেকে বেশি পরিমাণ শক্তি সঞ্চয় করতে হবে। এখন এরকম হতেই পারে যে কোনো একটা রিঅ্যাক্ট্যান্টের প্রাথমিকভাবে তার শক্তিটা, তার ভেতরে যতটুকু শক্তি সঞ্চিত আছে
ইন দ্য ফর্ম অফ পোটেনশিয়াল এনার্জি, সেইটা হয়তো থ্রেশহোল্ড এনার্জির সমান নয়। সুতরাং তাকে সেই এক্সট্রা এনার্জিটা সঞ্চয় করতে হবে, তখন গিয়ে রিয়াকশানটা শুরু হবে। ফর এক্সাম্পল, একটা কাগজ, আমরা জানি যে কাগজ যদি তুমি পুড়িয়ে দাও তাহলে কাগজটা কী হয়, কাগজের মধ্যে হাইড্রোকার্বন থাকে, বাতাসের অক্সিজেনের সঙ্গে রিয়াকশান করে, মানে দহন বিক্রিয়া বা কম্বাসন হয়। এবার অক্সিজেন, কাগজ সবই তো এখন অ্যাভেলেবেল তোমার হাতের সামনে রয়েছে, তাহলে তারা রিয়াকশান করছে না কেন? রিয়াকশান করছে না কারণ ওই যে রিয়াক্ট্যান্ট মলিকিউল, অক্সিজেন বলো বা তোমার কাগজের মধ্যে যে মলিকিউলগুলো আছে হাইড্রোকার্বন মলিকিউল, তাদের কেউই এখন বিক্রিয়াটা সূচনা হতে গেলে যতটা এনার্জি দরকার, দ্যাট ইজ থ্রেশহোল্ড এনার্জি, এই পরিমাণ শক্তি ওদের কারোরই নেই। এখন যখন তুমি আগুনটা জ্বালাচ্ছ তখন তাকে হিট এনার্জি সাপ্লাই করছো, থার্মাল এনার্জি সাপ্লাই করছো। এবার থার্মাল এনার্জি সাপ্লাই করলে কী হবে, ফাইনালি সেই রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি বাড়বে, মানে তাদের এনার্জি বাড়বে অ্যাকচুয়ালি। এবার ধরো এই লেভেলে ছিল, এইটা হচ্ছে লেভেল অফ এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মলিকিউল, আর তাকে এখান থেকে এতটা এই লেভেলে উঠতে হবে। এখানে এই লেভেলে উঠলে পরে এনার্জি, তখন সেইটা হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, তাহলে রিয়াকশান শুরু হবে। তাহলে এই যে গ্যাপটা, এই এতটা এনার্জি রিয়াক্ট্যান্ট মলিকিউলকে পেতে হবে। সেই রিয়াকশান, সেই অতটা অ্যামাউন্ট অফ এনার্জি পাওয়ার সোর্সটা হচ্ছে ওই আগুনটা, যেটা কী করছে, হিট এনার্জিটা সাপ্লাই করছে। এবং করলে পরে তখন রিয়াক্ট্যান্টটা ওই পার্টিকুলার এনার্জিটা গেইন করবে এবং থ্রেশহোল্ড এনার্জিতে সে পৌঁছবে এবং তখন রিয়াকশান শুরু হবে। এখানে আমাদের 4 ধরনের এনার্জিকে ডিফাইন করতে হয়, ঠিক আছে? তো সেই এনার্জি টার্মসগুলো হচ্ছে, একটা আমরা অলরেডি আলোচনা করলাম, সেটা হচ্ছে ইটি, মানে থ্রেশহোল্ড এনার্জি। সো দিস ইজ থ্রেশহোল্ড এনার্জি। 2 নম্বর হচ্ছে ইএ, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি। আর থার্ড হচ্ছে ইআর, ইআর মানে হচ্ছে অ্যাভারেজ এনার্জি, অ্যাভারেজ এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মলিকিউলস। আর ফোর্থ হচ্ছে ইপি, ইপি মানে হচ্ছে অ্যাভারেজ এনার্জি অফ প্রোডাক্ট মলিকিউলস। এখন যখন কোনো একটা রিয়াকশান হয়, সেটা আইদার এক্সোথার্মিক অথবা এন্ডোথার্মিক হয়। আমরা থার্মোডাইনামিক্স থেকে এটা জানি, থার্মোডাইনামিক্স থেকে আমরা এটা জানি যে কোনো রিয়াকশানের এনথ্যালপি চেঞ্জ ফর এ রিয়াকশান আমরা কীভাবে লিখি এটাকে, ডেল্টা এইচ মানে হচ্ছে এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। প্রোডাক্ট, রিয়াক্ট্যান্টগুলো যখন একদম প্রোডাক্টে কনভার্ট হয়ে গেল, সেই অবস্থায় যদি সিস্টেমের টোটাল এনার্জি যদি আগের থেকে কমে যায়, মানে সিস্টেম যদি এনার্জি লস করে, তাহলে আমরা জানি সেই প্রসেসটা হচ্ছে এক্সোথার্মিক, তাপমোচী বিক্রিয়া। এবং যদি উল্টোটা হয়, যদি সিস্টেম এনার্জি গেইন করে, অর্থাৎ প্রোডাক্টের এনার্জি যদি বেশি হয়, তখন সেটা এন্ডোথার্মিক। আমরা এটাকে অন্যভাবে আরেকভাবে জানি, সেটা হচ্ছে আমরা এরকম জানি যে এন্ডোথার্মিক যদি হয়, এন্ডোথার্মিক যদি হয় তাহলে ডেল্টা এইচটা গ্রেটার দেন 0 হয়। এখন ডেল্টা এইচ গ্রেটার দেন 0 মানে ইপি গ্রেটার দেন ইআর, তাই না? দ্যাট ইজ এনার্জি অফ প্রোডাক্ট গ্রেটার দেন এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। আর যদি এক্সোথার্মিক হয়, এক্সোথার্মিক যদি হয় তাহলে দিস লেস দেন 0 মানে হচ্ছে দ্যাট ইজ এনার্জি অফ প্রোডাক্ট লেস দেন এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। এটাকে বক্স করে রাখো। এখন হঠাৎ করে এইটা কেন আমি বললাম এখানে, এটা খুবই দরকার, এই মুহূর্তেই আমাদের দরকার এটা। থ্রেশহোল্ড আর অ্যাক্টিভেশন এনার্জি সম্পর্কে আরেকটু ডিটেল আমাদের জানতে হবে, সেই কারণে এইটা জানা দরকার। এরপর আমাদের যেটা এখন লাগবে এখানে, আমি অ্যাক্টিভেশন এনার্জি এবং থ্রেশহোল্ড এনার্জি এই দুটো ডেফিনিশান বলার আগে যেটা করব আর কি, সেখানে এটা, হ্যাঁ এটা লিখে নাও, মুছে দিলাম। যেটা আমাদের এই মুহূর্তে করা দরকার সেটা হচ্ছে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম ফর অ্যান এলিমেন্টারি রিয়াকশান, এলিমেন্টারি রিয়াকশান, ঠিক আছে? এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম অফ অ্যান এলিমেন্টারি রিয়াকশান। এলিমেন্টারি রিয়াকশানের জন্য আমাকে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আঁকতে হবে। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম হচ্ছে এমন একটা ডায়াগ্রাম যেখানে আমরা কী করি, ওয়াই অ্যাক্সিসে আমরা এনার্জিকে প্লট করি,
এনার্জি কার এনার্জি? রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট এদের এনার্জি। আর এটাকে আমরা বলি এক্স অ্যাক্সিসকে আমরা বলি রিঅ্যাকশন কোঅর্ডিনেট, বা আমরা রিঅ্যাকশন কোঅর্ডিনেট হচ্ছে এমন একটা কোঅর্ডিনেট বা অ্যাক্সিস যেটা দিয়ে আমরা প্রোগ্রেস অফ রিঅ্যাকশন অর্থাৎ বিক্রিয়ার অগ্রগতিকে আমরা বোঝাই এক্স অ্যাক্সিস দিয়ে। সিমিলার একটা গ্রাফ আমি দুখানা গ্রাফ আঁকবো অ্যাকচুয়ালি এখানে, সিমিলারটা এদিকেও আঁকবো। তো সেম হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট হচ্ছে এক্স অ্যাক্সিসে বা প্রোগ্রেস অফ রিঅ্যাকশন, আর এনার্জি হচ্ছে ওয়াই অ্যাক্সিসে। এবার দেখো আমি ধরে নিচ্ছি যে এই যে লেভেলটা এনার্জি লেভেলটা এইটা হচ্ছে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, আর এই রকম একটা লেভেলে হচ্ছে আমার এনার্জি অফ প্রোডাক্ট। তাহলে দেখো প্রোডাক্টের এনার্জি লেভেলটা উঁচুতে আছে, রিঅ্যাক্ট্যান্টের নিচে, তার মানে ইপি গ্রেটার দেন ইআর। একটু আমি লিখলাম ইপি গ্রেটার দেন ইআর মানে এন্ডোথার্মিক রিঅ্যাকশন, ডেল্টা এইচ গ্রেটার দেন 0। তো আমরা অনায়াসেই বলতে পারি যে এটা হচ্ছে একটা এন্ডোথার্মিক রিঅ্যাকশনের জন্য হচ্ছে গ্রাফ এটা। আর আমরা এদিকে করব একটা এক্সোথার্মিকের গ্রাফ, এক্সোথার্মিক রিঅ্যাকশনের গ্রাফ করব। সেখানে অবশ্যই রিঅ্যাক্ট্যান্টের তুলনায় এটা যদি রিঅ্যাক্ট্যান্ট হয় তাহলে প্রোডাক্টের এনার্জি নিচে হবে, প্রোডাক্টের এনার্জি কম হবে, তবেই তো আমি ডেল্টা এইচ নেগেটিভ পাবো, তাই না? এন্ডোথার্মিক মানে ডেল্টা এইচ গ্রেটার দেন 0 অর্থাৎ ইপি গ্রেটার দেন ইআর, তাই তো? ডেল্টা এইচ লেস দেন 0 অর্থাৎ ইপি লেস দেন ইআর, ঠিক আছে? এবার গ্রাফটা দেখতে এরকম হয়, একটা পিক পর্যন্ত যাবে, তারপরে গ্রাফটা নেমে প্রোডাক্ট অবধি আসবে। এখানেও একই রকম, গ্রাফের নেচারটা এক্স্যাক্টলি একই রকম, একটা পিক পর্যন্ত যাবে, তারপরে নেমে এটা প্রোডাক্ট অবধি আসবে, ঠিক আছে? আমি হেডিংটা মুছছি, নাহলে এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এই যে এই পিকটা হচ্ছে এনার্জি, এই পিকটা হচ্ছে এনার্জির সেই লেভেল যেটাকে আমরা বলি, এই এনার্জিটাকে আমরা বলি ইটি, থ্রেশহোল্ড এনার্জি। রিঅ্যাক্ট্যান্টের এনার্জি এখানে আছে, রিঅ্যাক্ট্যান্টকে থ্রেশহোল্ড এনার্জি অবধি পৌঁছতে হবে, ঠিক আছে? এই গ্রাফটা তাই সিম্বলাইজ করছে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট বাড়তে বাড়তে যদি থ্রেশহোল্ড এনার্জি অবধি পৌঁছয়, তখন গিয়ে আমরা বলতে পারি যে পাহাড়ের মতন একটা ব্যাপার হয়েছে, পাহাড়ের এ প্রান্ত থেকে এই উপত্যকা থেকে এই উপত্যকায় আমরা যেতে পারবো। সেটা কখন যেতে পারবো? যখন আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারবো, তারপরেই। এবারে পাহাড়ের এই চূড়ায় উঠে এই যে এখান থেকে গড়িয়ে নিচের দিকে যাচ্ছি আর কি, তো এটাই হচ্ছে প্রোডাক্টের ফর্মেশন হচ্ছে, সেইটাকে সিম্বলাইজ করে। তো এখানেও একই, তাহলে এখানেও এই লেভেলটার এই যে পিকটা তার করেসপন্ডিং যে এনার্জি লেভেল সেটাকে আমরা বলবো এনার্জি ইটি, মানে থ্রেশহোল্ড এনার্জি। তাহলে এখন রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল থেকে যদি প্রোডাক্ট তৈরি হতে হয়, তাহলে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলকে তার নিজের যে এনার্জি, নিজের যে অ্যাভারেজ এনার্জি, সেই এনার্জির থেকে এক্সট্রা কিছু পরিমাণ এনার্জি গেইন করতে হবে। কতটা এনার্জি গেইন করতে হবে? এইটার যা ভ্যালু সেইটা, থ্রেশহোল্ড এনার্জির যা ভ্যালু সেইটা মাইনাস ইটি মাইনাস ইআর, এতটা পরিমাণ এনার্জি ওকে গেইন করতে হবে। এই পরিমাণ এনার্জিটা, যতটা এনার্জি গেইন করলে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল, ভালো করে শুনবে, খুব ইম্পর্ট্যান্ট, যতটা এনার্জি গেইন করলে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউল থ্রেশহোল্ড এনার্জি পর্যন্ত পৌঁছতে পারে, অর্থাৎ বিক্রিয়া করার জন্য উপযুক্ত হয়, অর্থাৎ প্রোডাক্ট ফর্মেশনের জন্য উপযুক্ত হয়। এবং আরও একটা কথা বলা হয় এখানে, সেটা হচ্ছে এই যে পিকটা, এইটাকে আমরা আরও একটা জিনিস দিয়ে ডিফাইন করি বা ডিনোট করি, সেটা হচ্ছে, আমি আগে এটাকেও মুছি। রিঅ্যাক্ট্যান্টটা যদি এরকম হয়, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট হচ্ছে তো সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন, মানে মাঝখানে কোনো ইন্টারমিডিয়েট থাকবে না। তো রিঅ্যাক্ট্যান্ট থেকে মাঝখানে একটা জিনিস আমরা লিখি আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে সেখান থেকে প্রোডাক্ট হচ্ছে। সাপোজ আর এবং পি এর মধ্যবর্তী একটা অবস্থা, আর পি, এবং এটার মাথায় একটা হ্যাশ সাইন দেওয়া হয়, ঠিক আছে?
এবার এই যে ব্র্যাকেটে আমি লিখলাম জিনিসটা, এটা কিন্তু কোনো কী বলবো কোনো কম্পাউন্ড, কোনো যৌগিক পদার্থ বা কোনো সাবস্টেন্স এটা নয়। সাবস্টেন্স হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট একটা, ঠিক তার পরেরটা হচ্ছে প্রোডাক্ট। মাঝামাঝি কোনো সাবস্টেন্স তৈরি হয় না। মাঝখানে যদি কেউ কোনো সাবস্টেন্স তৈরি হয়ে যায়, কোনো কম্পাউন্ড যদি তৈরি হয়ে যায়, তাহলে তো আর এটা সিঙ্গেল স্টেপ রিয়াকশন থাকলো না, তো ডাবল স্টেপ হয়ে গেল। কিন্তু আমরা তো এলিমেন্টারি রিয়াকশন নিয়ে আলোচনা করছি, অর্থাৎ যে রিয়াকশন সিঙ্গেল স্টেপে কমপ্লিট হয়। তাহলে মাঝখানে এটা কী তৈরি হলো? এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা, এটাকে আমরা বলি ট্রানজিশন স্টেট, অন্তর্বর্তী অবস্থা, কোনো কম্পাউন্ড নয়। ঠিক আছে, অনেক সময় এটাকে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বলা হয়। অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, অ্যাক্টিভেটেড মানে সক্রিয়, তো খুব সক্রিয় একটা কমপ্লেক্স একটা অবস্থা, যে অবস্থাটা মানে সেকেন্ডের কয়েক ভাগ সময় পর্যন্ত তার হচ্ছে এক্সিস্টেন্স, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে সেটা আবার বদলে যায় কিসে? প্রোডাক্টে। এবার এটা তৈরি হওয়াটা কি সিগনিফাই করে? এর তৈরি হওয়াটার সিগনিফিকেন্স হচ্ছে এটাই যে রিঅ্যাক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্ট তৈরি হয় তখন রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলের বন্ডগুলো ব্রেক করে, প্রোডাক্ট মলিকিউলের জন্য নতুন বন্ড তৈরি হয়। তো এই যে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলের বন্ড ব্রেকিং এবং প্রোডাক্ট মলিকিউলের বন্ড যে মেকিং, যেটা যে হচ্ছে তৈরি হওয়ার যে প্রসেসটা, সেইটাকে আমরা ট্রানজিশন স্টেট দিয়ে ডিফাইন করি। তাহলে আমরা এইখানটায় লিখবো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আরপি হ্যাশ, ঠিক আছে? তার মানে হচ্ছে এটা ট্রানজিশন স্টেট অর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, ঠিক আছে? তাহলে এখানটাও আমরা লিখবো ট্রানজিশন স্টেট অর অ্যাক্টিভেটেড কমপ্লেক্স। তাহলে আমরা যেখানটা ছিলাম আর কি, যে রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলকে তার নিজস্ব যে এনার্জি, তার তুলনায় যতটা বেশি এনার্জি পেতে হবে আর কি, যতটা বেশি এনার্জি পেলে ও থ্রেশহোল্ড এনার্জিতে পৌঁছবে, অর্থাৎ ও অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা ট্রানজিশন স্টেট তৈরি করতে পারবে, অর্থাৎ রিঅ্যাকশনের জন্য উপযুক্ত হবে। সেই যে এনার্জিটা মানে ইটি মাইনাস ইআর, এই পরিমাণ এনার্জিকে বলা হয় ওই পার্টিকুলার রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি। মানে অতটা এনার্জি ও পেলে ও সক্রিয় হয়ে যাবে, এইবার ও রিঅ্যাকশান করতে পারবে। ট্রানজিশন স্টেট তৈরি হওয়া মানেই রিঅ্যাকশান শুরু হয়ে গেল, সুতরাং এইবার অনায়াসেই প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যে কি বলতে পারি যে এই যে ইআর থেকে ইটি, এই যে এনার্জি গ্যাপটা, দিস ইজ কল্ড ইএ, ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রেও ইআর থেকে ইটি এটা হচ্ছে ইএ। আমরা আর থেকে পি তৈরি করছি। যদি আমরা রিভার্স রিয়াকশানটা ভাবি, বাই এনি চান্স যদি রিয়াকশানটা উভমুখী বিক্রিয়া হয়, ঠিক আছে, রিভার্সেবল যদি রিয়াকশান হয়, সেক্ষেত্রে ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে পি হবে আমাদের রিয়াক্ট্যান্ট, খুব ভালো করে মন দিয়ে শুনবে, ব্যাকওয়ার্ড রিয়াকশানের ক্ষেত্রে পি হবে রিয়াক্ট্যান্ট, আর হবে প্রোডাক্ট। যখন আমরা ব্যাকওয়ার্ড দিকে আসছি, তাহলে সেই ক্ষেত্রে তাহলে এইটা যদি আমাদের রিয়াক্ট্যান্ট মলিকিউল হয়, তাহলে রিয়াক্ট্যান্ট মলিকিউলকে এইখানে উঠতে হবে, মানে থ্রেশহোল্ড এনার্জি অবধি উঠতে হবে, তারপর সে প্রোডাক্ট ফর্মেশনের দিকে যাবে। তাহলে তার ক্ষেত্রে এইখান থেকে এই যে গ্যাপটা, এনার্জি গ্যাপটা, তার ক্ষেত্রে এই যে বেঁকে যাচ্ছে খালি, কি জ্বালা, এই যে এনার্জি গ্যাপটা যেটা হচ্ছে, দিস ইজ কল্ড, এটা হচ্ছে যখন পি থেকে আর তৈরি হচ্ছে, প্রোডাক্ট থেকে যখন পি যখন রিয়াক্ট্যান্ট আর আর যখন প্রোডাক্ট ইন কেস অফ ব্যাকওয়ার্ড রিয়াকশান, সেই ক্ষেত্রে এই গ্যাপটুকু হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, এক্ষেত্রেও তাই। তাহলে এই যে লেভেল, আচ্ছা এটাকে মুছে দিচ্ছি আমি লেখাটাকে, তাহলে এই যে এনার্জি গ্যাপটুকু, এইটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এখন এই দুটোকে আলাদা করার জন্য আমরা এরকম বলি যে এইটা হচ্ছে ইএ ফরওয়ার্ড রিয়াকশান, ঠিক আছে? এটা ফরওয়ার্ড রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি, আর দিস ইজ ইএ অফ ব্যাকওয়ার্ড রিয়াকশানের অ্যাক্টিভেশন এনার্জি। বোঝানো গেল? এইবার আমরা আসছি এই জায়গাটাতে, এই যে ডেল্টা এইচ, এটাকে তো এনথ্যালপি অফ রিয়াকশান বলে, অনেক সময় এটাকে হিট অফ রিয়াকশানও বলে। তাহলে হিট অফ রিয়াকশান যেমন প্রোডাক্টের এনথ্যালপি বা এনার্জি মাইনাস রিয়াক্ট্যান্টের এনার্জি, এইটা দিয়ে যেমন আমরা ডিনোট করতে পারি, হিট অফ রিয়াকশানকে বা এনথ্যালপি অফ রিয়াকশানকে অ্যাক্টিভেশন এনার্জির টার্মেও ডিফাইন করা যায়। কিভাবে যায় দেখো, একটা সিম্পল ক্যালকুলেশন বলছি, ধরে নাও, তুমি মনে মনে ধরে নাও যে প্রোডাক্টের এনার্জি হচ্ছে 5, ঠিক আছে?
সরি রিঅ্যাক্ট্যান্টের এনার্জি হচ্ছে 5, প্রোডাক্টের এনার্জি হচ্ছে সাপোজ 7, আর এই যে থ্রেশহোল্ড এনার্জি এটা হচ্ছে সাপোজ 15। ঠিক আছে, তাহলে এবার এই রিঅ্যাকশানের ডেল্টা এইচ কত? ইপি মাইনাস ইআর। সুতরাং এই যে ইআর এবং এই যে ইপি, তাহলে এই যে গ্যাপটা দিস ইজ ডেল্টা এইচ। ঠিক আছে, এক্ষেত্রেও তাই, এই যে ইপি আর এই যে ইআর, তাহলে এই গ্যাপটা হচ্ছে ডেল্টা এইচ। আমরা প্রোডাক্ট এবং এনার্জির যা প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের যা এনার্জির ভ্যালু অর্থাৎ 5 এবং 7, আমরা অনায়াসেই বলতে পারি ডেল্টা এইচ ইকুয়াল টু কত? 2। ঠিক আছে, এবার তুমি দেখো আমি বললাম কি যে এইটাকে হিট অফ রিঅ্যাকশনটাকে আমরা যেমন প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্টের এনার্জি দিয়ে ডিফাইন করছি, তাদের বিয়োগফল দিয়ে, আমরা একই রকমভাবে ডেল্টা এইচকে অ্যাক্টিভেশন এনার্জির টার্মেও ডিফাইন করতে পারি। সেটা কীরকমভাবে দেখো, এই যে ইএ ফরওয়ার্ড মানে এতটুকু, ঠিক আছে, ভালো করে গ্রাফটাকে বোঝো। এইটা থেকে মানে এই অংশ থেকে যদি আমি এই অংশটা বিয়োগ করে দিই তাহলে এইটুকু পড়ে থাকে না, তাই তো? গ্রাফটা থেকে আমাদের কিন্তু অনেক কিছু বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। এখান থেকে এমনি এমনি গ্রাফ দিয়ে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করে, কী কোয়েশ্চেন জিজ্ঞেস করে সেটা পরে বলছি। গ্রাফটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে। দেখো ইআর থেকে ইটি যতটুকু হচ্ছে ডিফারেন্সটা, সেইটা থেকে তুমি যদি এই ডিফারেন্সটা বাদ দিয়ে দাও তাহলে এইটুকু পড়ে থাকবে তো। এবার ইআর থেকে ইটি মানে কি? ইএ ফরওয়ার্ড, তাহলে তুমি ইএ ফরওয়ার্ড থেকে যদি ইএ ব্যাকওয়ার্ড বিয়োগ করে দাও তাহলে ডেল্টা এইচ পড়ে থাকছে। তাহলে আমরা এরকম লিখতে পারি যে ডেল্টা এইচ ইকুয়াল টু ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড। তুমি এবার দেখো ইএ ফরওয়ার্ডের ভ্যালু কত? এটা 5, এটা 15, তাহলে ইএ ফরওয়ার্ড কতটা? 15 মাইনাস 5 মানে 10 ইউনিট। তাহলে ইএ ফরওয়ার্ড যদি 10 হয় আর ইএ ব্যাকওয়ার্ড মানে কতটা? এতটা। এবার 7 আর 15 ডিফারেন্স কত? 8, তাহলে 10 মাইনাস 8 মানে কত? 2। তা ডেল্টা এইচ আবারও 2 এলো, যেটা আগে এসেছিলো 7 মাইনাস 5 করে এসেছিলো 2। সুতরাং আমি এই যে ভ্যালুগুলো লিখলাম এখানে, এটা জাস্ট ম্যাথামেটিক্যালি বিষয়টাকে বোঝানোর জন্য। আর এছাড়াও আমাদেরকে তো গ্রাফটা দেখেই বুঝে নিতে হবে যে এইটুকু মানে হচ্ছে এইটা মাইনাস এইটা, অর্থাৎ ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড। এবার এই দুটো ফর্মুলা এবার হয়ে গেল আমাদের ভীষণই গুরুত্বপূর্ণ ফর্মুলা। এই ফর্মুলা থেকেই ছোটো ছোটো কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আমাদের অনেক সময় যেটা হয় সমস্যা, সেটা হচ্ছে এই ইএ ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড করবো না ব্যাকওয়ার্ড মাইনাস ফরওয়ার্ড করবো, ঠিক আছে, এবং তারপর প্লাস সাইন মাইনাস সাইন গন্ডগোল হয়ে গিয়ে একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যায়। এখন তুমি বলতে পারো তাহলে স্যার ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে কী হবে? ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রেও সেম ফর্মুলা। ব্যাকওয়ার্ড রিঅ্যাকশনের ক্ষেত্রে তো এটাই তখন মানে আমি যদি আর থেকে পিতে যাই সেক্ষেত্রে এটা ইএ ব্যাকওয়ার্ড, কিন্তু আমাকে যদি পি থেকে আর বানাতে হয় তখন এইটাই তো ফরওয়ার্ড স্টেপ, তখন সেই অনুযায়ী ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড হবে। ঠিক আছে, এরকম কোয়েশ্চেন হয় অনেক সময় যে ফরওয়ার্ড রিঅ্যাকশানে যদি ডেল্টা এইচ এত হয় তাহলে ব্যাকওয়ার্ড রিঅ্যাকশানের কত? অবভিয়াসলি তার অপোজিট সাইনওয়ালা সেম ভ্যালু হবে। এইটার ক্ষেত্রেও তুমি দেখো এই যে ইএ ফরওয়ার্ড, ঠিক আছে, এইটুকু, আর এটা ইএ ব্যাকওয়ার্ড, এদের মধ্যে তুমি যদি ডিফারেন্স বানাও তাহলে এটাই আসবে। ঠিক আছে, তাহলে অ্যাট এনি টাইম আমার ফর্মুলা কিন্তু এটাই। ঠিক আছে, এবার এখানে কিন্তু ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড করলে কি হবে? ইএ ব্যাকওয়ার্ডের ভ্যালুটা বেশি, দেখো গ্রাফ থেকে বোঝা যাচ্ছে ভ্যালুটা বেশি, এই ভ্যালুটা কম। সুতরাং আমি যখনই ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড করব তখন ছোট ভ্যালু থেকে বড় ভ্যালু বিয়োগ করছি, অর্থাৎ নেগেটিভ সাইন আসবে, এবং সেটাই তো আসা উচিত, কারণ এটা এক্সোথার্মিক রিঅ্যাকশান, ডেল্টা এইচ তো নেগেটিভই হবে, তাই না? সুতরাং ওইটা নিয়ে কিন্তু মানে মিসকনসেপশানে যেও না যে এর ক্ষেত্রে যা ফর্মুলা এক্সোথার্মিকে, এন্ডোথার্মিকে ফর্মুলাটা পাল্টে যাবে। ফর্মুলাটা কখনোই পাল্টে যাবে না, ফর্মুলা সেম থাকবে। ফর্মুলা সেম রাখলে তবেই আমরা দেখব যে ওই ফর্মুলাতে সবই ফিট করবে, এবং ফাইনালি যেহেতু এটা এন্ডো থেকে এক্সো হচ্ছে তাই সাইনটা পাল্টে যাবে। সুতরাং ফর্মুলা এটাই, দুটো এক্সোথার্মিক বা এন্ডোথার্মিক সবার ক্ষেত্রেই এই ফর্মুলাটা কিন্তু ফিক্সড, কখনোই এটা ইএ ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ড বিয়োগ হবে না। তাহলে প্রথমে আমরা লিখব থ্রেশহোল্ড এনার্জি ইটি, থ্রেশহোল্ড, তাহলে লিখব যে ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট
of energy required to initiate অর্থাৎ শুরু করা a chemical reaction, ঠিক আছে। আর অ্যাক্টিভেশন এনার্জি EA, অ্যাকচুয়ালি অ্যাক্টিভেশন এনার্জির ডেফিনিশনটা আমাদের একটু বেশি ইম্পর্টেন্ট আর কি, বোর্ডের পরীক্ষাতে লিখতে হতো ডেফিনিশন লেখো। তাহলে ইট ইজ দ্য additional amount of energy that should be given to reactant molecules above its অ্যাভারেজ এনার্জি, রিঅ্যাক্ট্যান্ট মলিকিউলকে তার অ্যাভারেজ এনার্জির থেকে যতটা বেশি অর্থাৎ অ্যাডিশনাল এনার্জি দিতে হচ্ছে টু মেক ইট অ্যাক্টিভেটেড টু পার্টিসিপেট ইন রিঅ্যাকশন। অথবা আমরা এরকমও বলি যে টু মেক ইট অ্যাক্টিভেটেড টু পার্টিসিপেট ইন কেমিক্যাল রিয়াকশন আর প্রোডাক্ট ফরমেশন, অথবা টু, এই টু এর পর থেকে আর কি মানে এই যে আন্ডারলাইন করছি আর কি, এইগুলো হচ্ছে মানে এটাও বলা যায় অথবা এটাও বলা যায় যে টু ক্রস দ্য এনার্জি ব্যারিয়ার, শক্তিজনিত বাধা অতিক্রম করতে গেলে যত এনার্জি লাগবে। এই যে আমরা যে গ্রাফটা এঁকেছিলাম, তা এই যে এই পাহাড়ের চূড়ায় ওঠার পরে এই যে নামছে, এই যে পাহাড়ের চূড়ায় ওঠা মানেই তো এই পোর্শনে চলে আসা মানেই হচ্ছে শক্তিজনিত বাধা এইবার অতিক্রম হয়ে গেল, এইবার অনায়াসেও নিচে নামতে পারবে, তাই তো। তাহলে টু ক্রস দ্য এনার্জি ব্যারিয়ার, অথবা এটাও বলা যায় টু ফর্ম TS, ট্রানজিশন স্টেট, ঠিক আছে। তাহলে ট্রানজিশন স্টেট তৈরি করার জন্য যতটা এনার্জি দরকার সেটাও বলা যায়, কারণ ট্রানজিশন স্টেট এর যে এনার্জি সেটাই তো থ্রেশহোল্ড এনার্জি আর এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, তাহলে এই অ্যাডিশনাল এনার্জিটুকু ওর দরকার। তাহলে যতটা অ্যাডিশনাল এনার্জি, ঠিক আছে, অ্যাবভ ইটস অ্যাভারেজ এনার্জি, তার থেকে বেশি যতটা এনার্জি দরকার, কী জন্য দরকার? ট্রানজিশন স্টেট তৈরি করতে বা প্রোডাক্ট ফরমেশন করতে বা রিঅ্যাকশানে টেক পার্ট করতে, ঠিক আছে, বা এনার্জি ব্যারিয়ার ক্রস করতে, সেটাই হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। এবার অ্যাক্টিভেশন এনার্জি সংক্রান্ত আর একটা ছোটো ইনফরমেশন এখানে আমার দিতে হবে, সেটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি ইজ অলওয়েজ given in the form of কাইনেটিক এনার্জি। থার্মাল এনার্জি মানে কাউকে হিট এনার্জি সাপ্লাই করলে অ্যাকচুয়ালি কী হয়, তাকে আমরা কাইনেটিক এনার্জি সাপ্লাই করি, ঠিক আছে। টেম্পারেচার ইজ আ ফর্ম অফ কাইনেটিক এনার্জি অনলি, আর কিছু না। তাহলে কাউকে আমি হিট সাপ্লাই করছি মানে আমি তার কাইনেটিক এনার্জি বাড়াচ্ছি, সুতরাং এবং সেটাই ম্যাক্সিমাম কেস অফ কেমিক্যাল রিয়াকশানে করা হয়। সুতরাং অ্যাক্টিভেশন এনার্জি আমি দিচ্ছি মানে তার কাইনেটিক এনার্জি আমি বাড়াচ্ছি, এটা একটা। আর একটা হচ্ছে যে তাহলে আমরা কি দেখলাম গ্রাফটা থেকে, যে থ্রেশহোল্ড এনার্জি হচ্ছে অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট্যান্টের যা এনার্জি প্লাস অ্যাক্টিভেশন এনার্জি, এই দুটোর যোগফলই হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি। তাহলে রিঅ্যাক্ট্যান্টের অ্যাভারেজ এনার্জি যা ছিল তার সঙ্গে যতটা ও অ্যাডিশনালি পেলো অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি, সেই দুটোর যোগফলই হচ্ছে থ্রেশহোল্ড এনার্জি, ঠিক আছে। কপি করো। নেক্সট একটা টার্ম আমরা জানবো, সেটা হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি মানে আমরা বুঝতেই পারছি যে কোনো একটা জিনিসের ফ্রিকোয়েন্সি। নর্মালি আমরা যখন কোনো ওয়েভের কথা ভাবি, ওয়েভের ফ্রিকোয়েন্সির ইউনিট কী হয়? সেকেন্ড ইনভার্স, মানে প্রতি একক সময়ে একটা হিসেব আর কি। কলিশন ফ্রিকোয়েন্সি হচ্ছে পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম অফ দ্য কন্টেনার,
সেইখানে কতগুলো নাম্বার অফ কলিশন হচ্ছে। সাপোজ একটা রিয়াকশান হচ্ছে A প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, A প্লাস বি থেকে প্রোডাক্ট হচ্ছে, দুখানা রিয়াক্ট্যান্ট পার্টিসিপেট করছে এবং এটা যদি একটা এলিমেন্টারি রিয়াকশান হয় তাহলে আমরা বলতে পারবো এটা একটা বাইমলিকিউলার রিয়াকশান। সেক্ষেত্রে রিয়াকশান হওয়ার সময় A এর মলিকিউলের সঙ্গে B এর মলিকিউলের সংঘর্ষ হতে হবে, তাই তো, হেড অন কলিশন হতে হবে। এবার এই যে কলিশনটা হচ্ছে, সংঘর্ষটা হচ্ছে, একটা সার্টেন কন্টেনার বা পাত্র, তার মধ্যে তো রিয়াক্ট্যান্টগুলো আছে, তো সেই পাত্রের পার ইউনিট ভলিউম, প্রতি একক আয়তনের মধ্যে প্রতি একক সময় পার ইউনিট সেকেন্ডে যতগুলো এরকম কলিশন হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ নাম্বার অফ বাইনারি কলিশনস। অ্যাকচুয়ালি বাইনারিটা না লিখলেও চলে, সবসময় দুটো মলিকিউলের মধ্যেই কলিশন হবে এটা নাও হতে পারে, তিনটেও হতে পারে, তো এটা না লিখলেও চলবে। তো যাই হোক, নাম্বার অফ কলিশনস টেকিং প্লেস বিটুইন molecules per unit time per unit volume of the container। ঠিক আছে, কন্টেনারের প্রতি ইউনিট ভলিউমে প্রতি একক সময়ে যতগুলো কলিশন হচ্ছে সেই কলিশনের সংখ্যাটাই হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি। এইবার যতগুলো কলিশন হচ্ছে প্রত্যেকটা কলিশনই কি এফেক্টিভ কলিশন হবে? না, এফেক্টিভ কলিশন হতে গেলে দুটো ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। এক হচ্ছে এনার্জি ব্যারিয়ার টপকাতে হবে, এনার্জি ব্যারিয়ারটাকে ওভারকাম করতে হবে, আর দু নম্বর হচ্ছে ওরিয়েন্টেশন ব্যারিয়ারকে ওভারকাম করতে হবে। আমরা ওরিয়েন্টেশন ব্যারিয়ার নিয়ে এখনও আলোচনা করিনি, আমরা এনার্জি ব্যারিয়ারের মধ্যেই এখনও পর্যন্ত চলছি আর কি। এইবার এফেক্টিভ কলিশনটা ন্যাচারালি যতগুলো কলিশন হচ্ছে পার ইউনিট টাইম, মানে কলিশন ফ্রিকোয়েন্সি, তার থেকে অনেক কম হবে। কেন কম হবে? একটা সাধারণ এক্সাম্পল ভাবো, মানে যদি এক্সাম্পলটা খুব একটা কি বলবো ভালো এক্সাম্পল নয়, ব্যাড এক্সাম্পল, তবু এই এক্সাম্পলটা দিয়েই ব্যাপারটাকে অনেক ভালোভাবে বোঝানো যায়, সেই জন্য এই এক্সাম্পলটা ব্যবহার করা হয় ইন জেনারেল। ধরো A এবং B দুটো গাড়ি রাস্তায় আসছে এবং এসে তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো। ঠিক আছে, A এবং B মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়ে প্রোডাক্ট তৈরি হচ্ছে। প্রোডাক্টটাকে আমরা এখানে ভাবছি যে A এবং B দুটো গাড়ির দুজন ড্রাইভার হচ্ছে A এবং B, তারা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হলো এবং দুজনেই অন দ্য স্পট দুজনেই মারা গেল। যদি মারা যায় দুজনে, তাহলে দুজনের কেউই আর জীবিত থাকবে না, অর্থাৎ দুজনের কেউই আর এক্সিস্ট করবে না, তারা কনভার্টেড হয়ে যাবে মৃত ব্যক্তিতে। সেইটাকে যদি আমরা প্রোডাক্টের সঙ্গে কম্পেয়ার করি, যদিও কম্প্যারিজনটা খুব একটা ভালো কম্প্যারিজন নয়, স্টিল আমরা কম্পেয়ার করছি এইভাবেই, যে যদি অন দ্য স্পট দুজনেই মারা যান তাহলে দুজনে কেউই আর এক্সিস্ট করবে না। কেমিক্যাল রিয়াকশানে তাই হয়, আফটার দ্য রিয়াকশান রিয়াক্ট্যান্টদের কেউই আর এক্সিস্ট করে না, সবাই কনভার্ট হয়ে যায় প্রোডাক্ট মলিকিউলে। এইবার ধরা যাক তুমি একদিন রাস্তায় দাঁড়িয়ে আছো, সকাল থেকে সন্ধ্যে তুমি অবজার্ভ করছো যে কতগুলো অ্যাক্সিডেন্ট ওই রাস্তার ওই পার্টিকুলার চৌমাথায় বা ওই জায়গাটায় হচ্ছে। এবার যতগুলো অ্যাক্সিডেন্ট সারাদিনে হবে, অন দ্য স্পট দুজনের মধ্যে অ্যাক্সিডেন্ট হচ্ছে এবং দুজনেই মারা যাচ্ছে, এই রকম কেস কিন্তু খুব কম হবে। যতগুলো টোটাল নাম্বার অফ অ্যাক্সিডেন্টস তার তুলনায় অনেক কম হবে। কেন কম হবে? কারণ অন দ্য স্পট যদি দুজনকেই মারা যেতে হয় তাহলে সেই দুটো গাড়ির স্পিড অনেক বেশি হতে হবে। দুটো গাড়ির স্পিড অর্থাৎ দুটো গাড়ির মোমেন্টাম অর্থাৎ দুটো গাড়ির কাইনেটিক এনার্জি অনেক বেশি হতে হবে। এবার সেই পার্টিকুলার যে অনেক বেশি মানে কত বেশি? এতটাই বেশি যে সেটা আমরা যদি এর রিয়াকশানের অ্যানালজির সঙ্গে কম্পেয়ার করি তাহলে রিয়াকশানের যে থ্রেশহোল্ড এনার্জি যা হয় তার থেকে যেমন বেশি বা সমান হতে হয় প্রোডাক্ট তৈরি হতে গেলে, অর্থাৎ এফেক্টিভ কলিশন হতে গেলে, তেমনি সেই অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে এফেক্টিভ কলিশন হতে গেলে ওই ততটাই অ্যামাউন্ট অফ এনার্জি, যতটা এনার্জি দিয়ে ধরো 100 বা 120 কিলোমিটার পার আওয়ার বেগে দুটো গাড়ি ওর পরস্পরের সঙ্গে এসে
মুখোমুখি সংঘর্ষ হলো, তাহলে ডেফিনেটলি দুজনই মারা যাবে। কিন্তু একটা গাড়ির স্পিড 40 আর একটা গাড়ির স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, তারা যদি এসে পরস্পরকে ধাক্কা মারে তাহলে দুজনের কেউই মারা যাবে না, অন্তত কারোর হাত পা ভাঙবে, এই সমস্ত হবে কিছু অ্যাক্সিডেন্ট, মানে ইনজিওর্ড হবে লোকজন, কিন্তু মারা যাবে না। মারা যেতে গেলে একটা সার্টেন মিনিমাম এনার্জি দুজনের মধ্যেই থাকতে হবে। এবার যতগুলো অ্যাক্সিডেন্ট সারাদিনে হচ্ছে তার মধ্যে খুব কম সংখ্যক অ্যাক্সিডেন্ট এরকম হবে যেখানে দুটো গাড়ির স্পিড ওই লেভেলের থাকবে, সুতরাং সেখান থেকে আমরা এফেক্টিভ কলিশন পেতে পারি। রিয়াকশানের ক্ষেত্রেও একই রকম হয়। এই যে পার ইউনিট ভলিউম পার ইউনিট সেকেন্ডে সাধারণ টেম্পারেচারে প্রচুর পরিমাণে মানে হিউজ নাম্বার অফ কলিশনস হয়। এবার সবকটা কলিশন যদি এফেক্টিভ হতো তাহলে যে কোনো রিয়াকশান, যে কোনো কেমিক্যাল রিয়াকশান উইদিন এ ফ্র্যাকশন অফ এ সেকেন্ড, মানে উইদিন নো সেকেন্ড রিয়াকশান কিন্তু কমপ্লিট হয়ে যেত। কিন্তু বাস্তবে সেটা হয় না। সেটা হয় না তার কারণটাই হচ্ছে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই কলিশন হচ্ছে মলিকিউলসগুলোর মধ্যে, কিন্তু তাদের এনার্জিটা ওই থ্রেশহোল্ড এনার্জির থেকে অনেক কম, সেই কারণে সেগুলো এফেক্টিভ কলিশনে কনভার্ট হতে পারছে না। বোঝা গেল? এইবার ধরা যাক সারাদিনে 100টা তুমি দেখলে যে সারাদিনে 100খানা অ্যাক্সিডেন্ট হলো, বা আরও বেশি ধরি আমরা, এত 100র মধ্যে একটা দুটো খুব রেয়ার কেস আর কি। আমরা সব সময় তো প্রত্যেক দিন শুনিও না এরকম খবর, যে এক্সাম্পলটা আমি দিলাম, সুতরাং সেটা খুবই রেয়ার। ধরা যাক 500টা অ্যাক্সিডেন্টের ঘটনা অবজার্ভ করে দেখা গেল যে দুটো কেসে কি হচ্ছে না, অ্যাক্সিডেন্ট যারা করছে সেই ব্যক্তিরা সঙ্গে সঙ্গে মারা গেলেন। যদি সেরকম হয় এবং এটাকে যদি আমরা এফেক্টিভ কলিশনের সঙ্গে কম্পেয়ার করি তাহলে টোটাল নাম্বার অফ কলিশন এটা, এফেক্টিভ কলিশন এটা, তাহলে এফেক্টিভ কলিশনটা টোটাল নাম্বার অফ কলিশনের কতটা ফ্র্যাকশন, কত ভাগ, সেটা হচ্ছে 2/500, তাই না? এত ফ্র্যাকশন অফ কলিশনস, এইটা হচ্ছে এফেক্টিভ কলিশন। এবার আমরা এখানে এফেক্টিভ কলিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে এফেক্টিভ কলিশনটাকে আমরা কি করব, রিলেট করব, এবং সেইটার মাধ্যমে আমরা রেট অফ রিয়াকশানকে আমরা ডিফাইন করব। রেট অফ রিয়াকশান মানে কি? এই যে রিয়াক্ট্যান্ট থেকে প্রোডাক্ট কত তাড়াতাড়ি তৈরি হচ্ছে পার ইউনিট টাইম, সেটাই রেট অফ রিয়াকশানকে বোঝাবে। তাহলে যত বেশি মানে কলিশন ফ্রিকোয়েন্সির ভ্যালু যত বাড়বে, মানে যত নাম্বার অফ কলিশন পার ইউনিট সেকেন্ড পার ইউনিট ভলিউম যত বেশি হবে, তত সেইখান থেকে এফেক্টিভ কলিশনের কনভার্ট হওয়ার কি বলবো প্রবাবিলিটিও বাড়বে, তাই না? যদি এখানে 500টার জায়গায় মাত্র 50টা অ্যাক্সিডেন্ট হয় তাহলে দেখা যাবে যে এমন কোনো অ্যাক্সিডেন্টই হয়নি যেখানে কেউ মারা গেছেন। তাহলে যত বেশি কলিশন হবে তত বেশি এফেক্টিভ কলিশন হবে, আর যত বেশি এফেক্টিভ কলিশন হবে তত বেশি প্রোডাক্ট তৈরি হবে। তাহলে আমরা বলতে পারি যে রেট অফ রিয়াকশানটা এই কলিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে এবং এফেক্টিভ কলিশনের সঙ্গে দুটোর সঙ্গেই সমানুপাতিক বা প্রপোর্শনাল। এখন এইটাকে ম্যাথমেটিক্যালি এইভাবে এক্সপ্রেস করা হয় যে রেট ইকুয়াল টু বা রেট ভ্যারিজ উইথ জেড। এই জেডটা হচ্ছে এফেক্টিভ কলিশন। যদি এ আর বির মধ্যে কলিশন হয় তখন সেই জেডটাকে সিম্বলাইজ করা হয় জেড এ বি। তোমরা দেখবে নিশ্চয়ই এনসিইআরটি টেক্সট বুকে এরকম একটা সিম্বল অবশ্যই আছে। তাহলে রেট অফ রিয়াকশান জেড এ বি মানে কলিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে ডিপেন্ড করে। এখানে ব্র্যাকেটে জেড লিখে দাও তাহলে সুবিধা হবে। কলিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে মানে যত বেশি কলিশন হবে তত বেশি এফেক্টিভ কলিশন হবে এবং তত বেশি প্রোডাক্ট ফর্মেশনের চান্স বাড়বে। একই রকমভাবে কলিশন ফ্রিকোয়েন্সি বাড়লে এফেক্টিভ কলিশনও বাড়বে। এইবার এই যে আমি ফ্র্যাকশানটা এখানে লিখলাম, ফ্র্যাকশান মানে কি, মানে কত ফ্র্যাকশান মলিকিউল এফেক্টিভ কলিশনে টেক পার্ট করছে, এইটার একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আছে। সেইটাকে লেখা হয় এইভাবে e⁻⁻RT। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমাদের কলিশন ফ্রিকোয়েন্সির সঙ্গে রেট অফ রিয়াকশানের সম্পর্ক। বোঝা গেল? যা বললাম আমি সেটা একটু লিখি ব্যাপারটা। সেটা হচ্ছে যে কী লিখবো না, জেড এবি। জেড এবিটা কি? জেড এবি হচ্ছে জেড এফি হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি। কলিশন ফ্রিকোয়েন্সি মানেই হচ্ছে নাম্বার অফ কলিশন পার ইউনিট টাইম পার ইউনিট ভলিউম। আর e⁻⁻RT খুব ইম্পর্টেন্ট টার্ম এটা একটা। এই টার্মটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের। এমনি ডিরেক্ট কোয়েশ্চেন এখান থেকেও আসতে পারে যে e⁻⁻RT এটা কাকে সিম্বলাইজ করে। দেখো এখানে এই যে ইএ লেখা আছে উপরে, ই এর পাওয়ারে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা অ্যাক্টিভেশন এনার্জি। তো এই যে ব্যাপারটা এটা ওকেই ডিনোট করে যে ফ্র্যাকশন অফ
fraction of molecules having energy, এটাকে এখানে মুছছি, এটাকে আমি এখানে লিখছি, কারণ হচ্ছে দেখো হ্যাভিং এনার্জি গ্রেটার দ্যান ইকুয়াল টু থ্রেশহোল্ড এনার্জি, যাদের এনার্জি থ্রেশহোল্ড এনার্জির সমান বা বেশি হবে তারাই তো এফেক্টিভ কোলিশনে টেক পার্ট করবে। আর এই e⁻⁻⁰ এই ওই ফ্র্যাকশনটাকেই বোঝায় যে ফ্র্যাকশন অফ মলিকিউলটা এফেক্টিভ কোলিশনে টেক পার্ট করছে। তাহলে এটা হচ্ছে একটা, যাদের এনার্জি থ্রেশহোল্ড এনার্জির থেকে সমান বা বেশি হবে। আর কি লিখব, আর হচ্ছে ফ্র্যাকশন অফ মলিকিউলস শোয়িং এফেক্টিভ কোলিশন, ঠিক আছে। আর অথবা এরকমও লেখা যায় যে ফ্র্যাকশন অফ মলিকিউলস which overcome energy barrier, ঠিক আছে। তাহলে e⁻⁻⁴ দিয়ে একটা, দুটো, তিনটে জিনিসকে বোঝানো যায়। এরকম ধরো এর সঙ্গে আরও একটা কিছু লিখে দিল, দিয়ে বললো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, তাহলে এখান থেকে একটা থিওরিটিক্যাল এমসিকিউ কোয়েশ্চেন তৈরি হয়ে যেতেই পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের কোলিশন ফ্রিকোয়েন্সির ডেফিনিশন এবং তার হচ্ছে রিয়াকশন রেটের সঙ্গে তার কীভাবে সেটা সম্পর্কিত তার ইকুয়েশন। ওরিয়েন্টেশন ব্যারিয়ার, তাহলে এফেক্টিভ কোলিশন হওয়ার জন্য রিয়াক্ট্যান্ট মলিকিউলকে প্রথম কথা হচ্ছে এনার্জি ব্যারিয়ার ওভারকাম করতে হবে বাই গেইনিং সাম অ্যাক্টিভেশন এনার্জি অ্যান্ড অ্যাকোয়ারিং থ্রেশহোল্ড এনার্জি। এইবার শুধুমাত্র সেইটা হলেই যে তারা সবাই প্রোডাক্ট ফর্ম করবে সেটা নাও হতে পারে। এবার এনার্জি ব্যারিয়ার ওভারকাম করার পরে, মানে ওই সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এনার্জি নেওয়ার পরে রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলোকে সঠিকভাবে ওরিয়েন্টেড হতে হবে, বিন্যস্ত হতে হবে, এবং সেই অবস্থায় যদি সংঘর্ষ হয় তখন সেটা এফেক্টিভ কোলিশন হবে। ফর এক্সাম্পল, যে আমরা যে অ্যাক্সিডেন্টের আলোচনা করছিলাম, যদি সেই এক্সাম্পল দিই আবার, ধরা যাক দুটো গাড়ি আসছে, একটা 60 কিলোমিটার বেগে আর একটা 80 কিলোমিটার বেগে। এবার যদি তারা এসে ডাইরেক্টলি মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের মানে সেই সময় সেই জায়গাতেই মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু যদি এরকম হয় যে মুখোমুখি সংঘর্ষ না হয়ে জাস্ট একটুখানি টাচ হয়ে বেরিয়ে চলে গেল, সেক্ষেত্রে কিন্তু তাদের মারা যাওয়ার চান্স অনেক কম, মানে এফেক্টিভ কোলিশন হওয়ার সম্ভাবনা অনেক কম। একই রকমভাবে দেখো, আমি একটা ছোটো একটা এক্সাম্পল দিই। সাপোজ এক্স এর সঙ্গে XY এর রিয়াকশান হচ্ছে, হওয়ার পরে X2 তৈরি হচ্ছে আর Y তৈরি হচ্ছে। এবার এক্স এর একটা মলিকিউলের সঙ্গে XY এর একটা মলিকিউলের কী হবে, কোলিশন হবে। এবার এক্স এবং XY এদের ওরিয়েন্টেশন এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে, যে এক্সটা এরকম থাকলো আর XYটা এইভাবে এসে ওরিয়েন্টেড হলো, ঠিক আছে। এখন এদিকে যাচ্ছে, এইদিকে আসছে, মুখোমুখি সংঘর্ষ হলো। এখানেও তাই, এইদিকে যাচ্ছে, এইদিকে আসছে, মুখোমুখি সংঘর্ষ হলো। তাহলে বন্ড কার সঙ্গে কার তৈরি হবে, এক্সের সঙ্গে ওয়াই এর তৈরি হবে, আর এখানে এক্সের সঙ্গে এক্সের তৈরি হবে। আমি বলতে পারি যে এইখান থেকে প্রোডাক্ট এরকম হবে, এক্স হয়ে গেল আর ওয়াইটা আলাদা হয়ে গেল, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের X2, এই যে X2। কিন্তু যদি এইরকমভাবে বন্ড ফর্মেশন হয় তাহলে কি তৈরি হয়ে যাবে, এক্সের সঙ্গে ওয়াই এর বন্ড ফর্মেশন হবে, তো XY হয়ে গেল আর এক্সটা আলাদা হয়ে গেল। তাহলে আমাদের যেটা ডিজায়ার্ড প্রোডাক্ট, যেটা আমরা চাইছি প্রোডাক্টটা পেতে, সেটা কি এখানে হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এই XY মলিকিউলের ওরিয়েন্টেশনটা উল্টে গেছে। যেরকমভাবে ধাক্কাটা লাগার কথা ছিল, সংঘর্ষটা হওয়ার কথা ছিল, সেই রকমভাবে হয়নি। তাই যে প্রোডাক্ট আমরা চাইছি সেই প্রোডাক্ট তৈরি হচ্ছে না। সুতরাং এই পার্টিকুলার যে রিয়াকশান, এই রিয়াকশানের সাপেক্ষে যদি আমাকে বলতে হয়, তাহলে আমাকে বলতে হবে যে এটা এই ক্ষেত্রে কোলিশনটা হচ্ছে এফেক্টিভ কোলিশন, বা এফেক্টিভ কোলিশন লিখবো না, আমরা লিখবো যে প্রপার ওরিয়েন্টেশন, মানে কোলিশন উইথ প্রপার ওরিয়েন্টেশন। আর এটা হচ্ছে কোলিশন উইথ ইমপ্রপার ওরিয়েন্টেশন।
আশা করা যায় ওরিয়েন্টেশন ব্যারিয়ার কীভাবে অতিক্রান্ত হয় সেটা আমি বোঝাতে পারছি। যদি সঠিকভাবে ওরিয়েন্টেড হয় এবং দুজনেই অ্যাট দ্য সেম টাইম এ এবং এ দুজনেই থ্রেশহোল্ড এনার্জি পার করে গেছে, সেই ক্ষেত্রে কেবল রিয়াকশানটা হবে, অর্থাৎ এই রিয়াকশানটা হবে এবং এই রিয়াকশানটাতে এফেক্টিভ কলিশন হলো না, কারণ হয়তো এরা এনার্জি ব্যারিয়ার পার করেছে কিন্তু এরা ওরিয়েন্টেশন ব্যারিয়ারটাকে পার করতে পারলো না। সুতরাং এখান থেকে ডিজায়ার্ড প্রোডাক্ট x2 এবং y তৈরি হবে না। ঠিক আছে, এইবার যদি আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল নিই। রিয়েল লাইফ এক্সাম্পল মানে তোমরা নিশ্চয়ই অর্গানিক কেমিস্ট্রি পড়েছো, ক্লাস 11-এ রিয়াকশান মেকানিজমে পড়ে থাকবে, বা ক্লাস 12-এ যারা অলরেডি হ্যালো অ্যালকেন হ্যালো এরিন চ্যাপ্টার্স পড়েছো তোমরা জানো যে SN1 SN2 রিয়াকশান তোমরা পড়েছো, সাবস্টিটিউশন রিয়াকশান। তো এই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিয়াকশানে কী হয়, আমরা যদি SN2 রিয়াকশানের কথা আলোচনা করি তাহলে আমরা দেখব যে SN2 রিয়াকশানে কী হয়। সাপোজ এনার একটা কম্পাউন্ড আছে CH3Br, CH3Br এর সঙ্গে OH মাইনাসের রিয়াকশান হচ্ছে। ঠিক আছে, দুবার আমি লিখছি ব্যাপারটাকে। দুবার কেন লিখছি, কারণ একবার প্রপার ওরিয়েন্টেশন আর একবার ইমপ্রপার ওরিয়েন্টেশন বোঝানোর জন্য। এখন এই যে আমি এইটা OH মাইনাসটা লিখে দিই আগে। এখানে কী হয়, যখন রিয়াকশান হয় এই ব্রোমিনটাকে আমরা বলি লিভিং গ্রুপ, অর্থাৎ ও সিস্টেমকে ত্যাগ করে ও বাইরে বেরিয়ে চলে যাবে। কখন? যখন OH মাইনাসটা এসে এই কার্বনটাকে অ্যাটাক করবে এবং ব্রোমিনটা বাইরে বেরিয়ে চলে যাবে। এখান থেকে প্রোডাক্ট কী তৈরি হবে, দেখো এখান থেকে প্রোডাক্ট তৈরি হবে OH মাইনাসটা এসে জুড়ে যাবে এর সঙ্গে, মিথানল তৈরি হয়ে গেল, আর ব্রোমিন Br মাইনাস হয়ে ব্রোমাইড হয়ে বাইরে চলে গেল। এবার এই যে ওরিয়েন্টেশনটা, এইটাকে আমরা বলবো দিস ইজ প্রপার ওরিয়েন্টেশন। এটাকে আমরা SN2 রিয়াকশান পড়ার সময় আমরা বলি এটাকে বলি আমরা ব্যাক সাইড অ্যাট্যাক। ঠিক আছে, OH মাইনাস এখানে নিউক্লিওফাইল, এবং নিউক্লিওফাইলটা ব্যাক সাইড মানে লিভিং গ্রুপ যেদিকে আছে তার উল্টো দিক থেকে এসে ব্যাক সাইড থেকে এসে অ্যাটাক করছে, তার ফলে রিয়াকশানটা পসিবল হচ্ছে। কিন্তু যদি এই বিআরটা যেখানে আছে মানে লিভিং গ্রুপ যেদিকে আছে সেই দিক থেকে যদি OH মাইনাস এখানে আসতে চায় তখন কি হবে? তখন আমরা জানি যে কার্বন আর CBr এর মধ্যে কার্বন ডেল্টা প্লাস আর ব্রোমাইড ডেল্টা মাইনাস। তাহলে এই দিক থেকে যখনই ও কার্বনের কাছাকাছি আসতে চাইবে তখন কি হবে, তার আগে ব্রোমিন ওর রাস্তায় আসবে। সেক্ষেত্রে এর যা নেগেটিভ চার্জ এবং এর যা ডেল্টা নেগেটিভ চার্জ দুটোর মধ্যে কি হবে, বিকর্ষণ হবে, রিপালশন হবে, ফলে এইখান থেকে প্রোডাক্ট তৈরি হবে না। অর্থাৎ এইটা হচ্ছে ইমপ্রপার ওরিয়েন্টেশন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ইমপ্রপার, এটা হচ্ছে প্রপার। তাহলে প্রপার ওরিয়েন্টেশনের মাধ্যমে কি হয়, প্রোডাক্ট তৈরি হবে। ইমপ্রপার ওরিয়েন্টেশন হলে প্রোডাক্ট তৈরি হচ্ছে না, অর্থাৎ এরা ওরিয়েন্টেশন ব্যারিয়ারটাকে ওভারকাম করতে পারছে না। এই কিন্তু ওরিয়েন্টেশন ব্যারিয়ার অ্যাজ ওয়েল অ্যাজ এনার্জি ব্যারিয়ার দুটোকেই ওভারকাম করেছে, ন্যাচারালি প্রোডাক্ট তৈরি হয়েছে। ঠিক আছে, আশা করা যায় এবার বোঝানো গেল। এইবার একটা জিনিস খুব উল্লেখযোগ্য এখানে, সেটা হচ্ছে যে এনার্জি ব্যারিয়ার এবং ওরিয়েন্টেশন ব্যারিয়ার দুটোর মধ্যে দুটোরই কি সমান গুরুত্ব, মানে দুটো ব্যারিয়ারই ওভারকাম করতে হবে এটুকু সঠিক। কিন্তু কথা হচ্ছে এনার্জি ব্যারিয়ার এবং ওরিয়েন্টেশন ব্যারিয়ারের মধ্যে দুটোরই গুরুত্ব সমান সেটা কিন্তু নয়। এনার্জি ব্যারিয়ারের গুরুত্ব অনেক বেশি। কেন? যদি বলি যে এনার্জি ব্যারিয়ারের গুরুত্ব বেশি কেন, তাহলে আমাকে যেটা বলতে হবে যে এই যে SN2 রিয়াকশন আমরা পড়লাম, এখন SN1 রিয়াকশনও তোমরা নিশ্চয়ই পড়েছো। যারা SN1 রিয়াকশন পড়ে থাকবে তারা জানবে যে কি হয়। আমি আবারও একটা কম্পাউন্ড লিখছি। সাপোজ এরকম একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে, টারশিয়ারি বিউটাইল ব্রোমাইড। এবার যখন ও SN1 রিয়াকশানে টেক পার্ট করে, আমরা জানি SN1 রিয়াকশানটা এলিমেন্টারি রিয়াকশান নয়, দুটো স্টেপে রিয়াকশান হয় এবং প্রথম স্টেপটা হয় RDS অর্থাৎ রেট ডিটারমিনিং স্টেপ। সেইখানে ব্রোমাইডটা অর্থাৎ লিভিং গ্রুপটা বেরিয়ে চলে যায়। লিভিং গ্রুপ যদি বেরিয়ে চলে যায় তাহলে পড়ে থাকে একটা কার্বোক্যাটায়ন। ঠিক আছে, এবার কার্বোক্যাটায়নটা এখানে ধরো লিখলাম আমি প্লাস চার্জ কার্বনের মাথায়। এইবার সেকেন্ড স্টেপে যখন ব্রোমিন আসছে, যেহেতু এই কার্বোক্যাটায়নটা প্ল্যানার sp2 হাইব্রিডাইজড,
এবার আমরা এরকম পড়ে থাকি আর কি, যে ব্রোমিনটা এবার যেহেতু একটা প্ল্যানার, তাহলে এই ধরো এইরকম এই প্লেনে, আমার হাতের যা প্লেন, এই প্লেনে সি আর তিনটে এইচ আছে, তাহলে এই প্লেনের ওপর দিক থেকে ব্রোমিন আসতে পারে, এদিক থেকে ব্রোমিন আসতে পারে, এদিক থেকে আসতে পারে, এদিক থেকে আসতে পারে, যে কোনো দিক থেকে ব্রোমিন আসতে পারে। শুধুমাত্র এদের সঙ্গে যখন মানে যদি এখান থেকে ব্রোমিন অ্যাপ্রোচ করে, তাহলে তো মিথাইলে গিয়ে আটকে যাবে, স্টেরিক ইনডেন্স হবে। তো এই তিনটে পজিশন ছাড়া যে কোনো দিক থেকে ব্রোমিন আসতে পারে, ঠিক আছে? তাহলে যে কোনো দিক থেকে যদি ব্রোমিন এসে এখানে অ্যাটাক করে, তাহলেই আমরা জানবো যে এখান থেকে এই প্রোডাক্টটা তৈরি হবে। এদিক থেকেও আসতে পারে ব্রোমিন, এখান থেকেও আসতে পারে ব্রোমিন, টপ থেকে বটম থেকে যে কোনো জায়গা থেকে আসতে পারে। সুতরাং একটা পার্টিকুলার ওরিয়েন্টেশন তা কিন্তু নয়, বিভিন্ন ওরিয়েন্টেশনে কিন্তু রিয়াকশান হচ্ছে এখানে। ওয়ারাজ SN2-তে কিন্তু শুধুমাত্র একটাই প্রপার ওরিয়েন্টেশন, সেটা হচ্ছে ব্যাক সাইড থেকে অ্যাটাকটা করতে হবে। তাহলে এইখানে কিন্তু ওরিয়েন্টেশন ব্যারিয়ারটা অতটাও বেশি নয়, যেহেতু অনেকগুলো অপশান ওরিয়েন্টেশন হওয়ার, তো যে কোনো একটা ওরিয়েন্টেশন হয়ে সংঘর্ষ হলেই রিয়াকশান হওয়া মানে প্রোডাক্ট তৈরি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। সুতরাং এখানে আমরা বলতে পারি যে ওরিয়েন্টেশন ব্যারিয়ারটা অতটা রিজিড নয়, ঠিক আছে? কিন্তু এনার্জি ব্যারিয়ারটা দু জায়গাতেই কিন্তু রিজিড। এনার্জি ব্যারিয়ার মানে ওই থ্রেশহোল্ড এনার্জি কিন্তু প্রত্যেকটা রিয়াকশানকেই, প্রত্যেকটা রিয়াক্ট্যান্টকেই তার সাপেক্ষে ওই পার্টিকুলার যে তার জন্য যতটা থ্রেশহোল্ড এনার্জি সেইখানে কিন্তু পৌঁছতেই হবে। তো এইটার একটা, এবার আমি আবারও সেই আমাদের ওই খারাপ এক্সাম্পলটা চলে আসি, অ্যাক্সিডেন্টের এক্সাম্পলটা। ধরা যাক 50 এবং 60 কিলোমিটার বেগে দুটো গাড়ি পরস্পরের সঙ্গে একদম মুখোমুখি সংঘর্ষ না হয়ে জাস্ট একটু ঠেকে সাইড দিয়ে বেরিয়ে চলে গেল। দুটো গাড়ি হয়তো পাল্টি খেয়ে গেল, কিন্তু মারা গেল না কেউ, এই পর্যন্ত বাস্তব আমরা মানতেই পারি। কিন্তু দুটো গাড়ি যদি 50-60 কিলোমিটার বেগে না গিয়ে যদি তাদের স্পিড 100 বা 150 কিলোমিটার পার আওয়ার হয়, তখন কিন্তু সামান্য টাচ হলেও, মানে মুখোমুখি একদম সরাসরি সংঘর্ষ হলো না, সাইড থেকে সামান্য টাচ হলো, সেক্ষেত্রেও কিন্তু তাদের মারা যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, অর্থাৎ এফেক্টিভ কলিশন হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। অর্থাৎ যে ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রিয়াক্ট্যান্ট মলিকিউলগুলোর এনার্জি অনেক বেশি, মানে মাচ মোর দ্যান থ্রেশহোল্ড এনার্জি অফ দ্য রিয়াকশান, সেক্ষেত্রে কিন্তু ওরিয়েন্টেশন ব্যারিয়ার অতটা সমস্যা করে না। সুতরাং এইখান থেকে আমরা বুঝতে পারি যে এনার্জি ব্যারিয়ার এবং ওরিয়েন্টেশন ব্যারিয়ারের মধ্যে এনার্জি ব্যারিয়ার ইজ মাচ মোর প্রমিনেন্ট দ্যান ওরিয়েন্টেশন ব্যারিয়ার। আর এখান থেকে আমরা আরও একটা কনক্লুশনে আসতে পারি। আমরা শুরুতে বলেছিলাম যখন অর্ডার এবং মলিকিউলারিটি আমরা আলোচনা করেছিলাম, যে মলিকিউলারিটি 3-এর বেশি হতে পারে না। কেন পারে না? এক তো দুজন পরস্পরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, সেটাতেই আমরা দেখছি যে এই ওরিয়েন্টেশন ব্যারিয়ার টপকাতে হবে, এনার্জি ব্যারিয়ার টপকাতে হবে, মানে এফেক্টিভ কলিশন হওয়ার সম্ভাবনা অনেক কম। এবার 3টে মলিকিউল একসঙ্গে এসে তারা পরস্পরের সঙ্গে কোলাইড করছে, 3জনই কনভার্টেড হয়ে যাচ্ছে প্রোডাক্টে, এটার তো সম্ভাবনা আরোই কম। মানে 3টে গাড়ি পরস্পরের একদম মুখোমুখি এসে তিনজনকে ধাক্কা মারলো, এবার 3টে গাড়ির ড্রাইভার একসঙ্গে অন দ্য স্পট তারা মারা গেলেন। এই রকম খবর আমার মনে হয় না আমরা খুব বেশি শুনেছি, মানে খুব রেয়ার কেস। আর 3-এর বেশি যদি মলিকিউলারিটি হয়, 4টে গাড়ি একসঙ্গে এসে অ্যাক্সিডেন্ট করে 4জনই মারা যাচ্ছে, এ তো প্রায় অসম্ভব। সেই জন্যই আমরা ওইখানে আলোচনা করেছিলাম যে 3-এর বেশি মলিকিউলারিটি কিন্তু সাধারণভাবে কোনো এলিমেন্টারি রিয়াকশানে হতে পারে না। তো সেইটা আমরা এই সংঘর্ষ তত্ত্ব বা কি বলবো কলিশন থিওরি থেকে আমরা কিন্তু আরেকবার তার ব্যাখ্যাটা পাই আর কি। তাহলে এই ছিল আমাদের যাবতীয় আলোচনা ওরিয়েন্টেশন ব্যারিয়ার এবং এনার্জি ব্যারিয়ার সংক্রান্ত, অর্থাৎ কলিশন থিওরি সংক্রান্ত। তাহলে দেখো পুরো ব্যাপারটাকে আমরা সামারাইজ করতে পারি কীভাবে, দেখো কনক্লুশন আমরা এখান থেকে এটাই ড্র করতে পারি কলিশন থিওরি থেকে, যে একটা রিয়াকশান হচ্ছে, রিয়াকশানের রেট কিসের উপর ডিপেন্ড করবে? যত বেশি এফেক্টিভ কলিশন হবে। এফেক্টিভ কলিশন মানে কি? এক তো কলিশন হতে হবে, কলিশন হওয়াটা মানে কত বেশি কলিশন হচ্ছে সেটা কার উপর ডিপেন্ড করবে? কলিশন ফ্রিকোয়েন্সি। তাহলে আমরা লিখতে পারি যে রিয়াকশান রেট ইকুয়াল টু, প্রথম কথা হচ্ছে কলিশন ফ্রিকোয়েন্সি, যত বেশি হবে তত বেশি কলিশন। এবার সেই কলিশনগুলোর মধ্যে তাদেরকে এক তো ওরিয়েন্টেশন ব্যারিয়ার ক্রস করতে হবে, ওরিয়েন্টেশন ফ্যাক্টরকে পি সিম্বল দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? দিস পি ইজ ওরিয়েন্টেশন ফ্যাক্টর। তাহলে এক তো ওরিয়েন্টেশন ব্যারিয়ার ক্রস করতে হবে, 2 এনার্জি ব্যারিয়ার ক্রস করতে হবে। এবার যে ফ্র্যাকশন অফ মলিকিউলস এনার্জি ব্যারিয়ার ক্রস করে গেল উইথ প্রপার ওরিয়েন্টেশন, সেই এনার্জি ব্যারিয়ার ক্রস করে যাওয়া
মলিকিউলগুলোর সংখ্যাটাকে আমরা বা ফ্র্যাকশনটাকে আমরা কীভাবে ডিনোট করছিলাম, ই টু দি পাওয়ার মাইনাস ইএ বাই আর টি। উইথ প্রপার ওরিয়েন্টেশন বললাম, সেটা নয়, ভুল বললাম। অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে অনলি দ্যাট ফ্র্যাকশন অফ মলিকিউলস যারা এনার্জি ব্যারিয়ার ক্রস করে গেছে। এইবার তারা যদি সঠিকভাবে ওরিয়েন্টেড হয় তাহলে সেটা রেট অফ রিয়াকশানকে বাড়াবে বা বৃদ্ধি করবে। তাহলে এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে, যদিও আমরা আগে একবার লিখেছি তাও লিখছি, ফ্র্যাকশন অফ মলিকিউলস উইথ এনার্জি গ্রেটার দেন ইকুয়াল টু থ্রেশহোল্ড এনার্জি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কনক্লুশন ফ্রম কোলিশন থিওরি। ঠিক আছে, আমরা আজকে যে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বানালাম এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিক রিয়াকশান এর উপরে বেস করে, সেই সংক্রান্ত কিছু ছোটো ছোটো প্রবলেম পরীক্ষাতে কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট। তো সেই রকম কয়েকটা প্রবলেম চলো এবার দেখে নেওয়া যাক। দেখো 3টে অঙ্ক দিয়েছি, এই যে 1 নম্বর, 2 আর 3, এই দুটো পরে বলছি, 1 নম্বরেরটা আগে বলছি। দেখো, ফর অ্যান এলিমেন্টারি রিয়াকশান মানে সিঙ্গেল স্টেপ রিয়াকশান, ইএ ফরওয়ার্ড দিয়েছে, ইএ ব্যাকওয়ার্ড দিয়েছে, আর পোটেনশিয়াল এনার্জি অফ রিয়াক্ট্যান্ট মানে রিয়াক্ট্যান্টের যেটা অ্যাভারেজ এনার্জি, পোটেনশিয়াল এনার্জির ফর্মেই সেটা থাকে, আমি বলেছিলাম আগে। তো সেটা হচ্ছে 12 কিলো জুল মোল ইনভার্স। ডেল্টা এইচ থ্রেশহোল্ড এনার্জি আর এনার্জি অফ প্রোডাক্ট বের করতে বলেছে। খুব সুবিধা হবে যদি আমরা কী করি, এটাকে এটার জন্য একটা যদি আমরা ইয়ে বানিয়ে নিই, এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম যদি বানিয়ে নিই। আচ্ছা, এখানে একটা জিনিস মেনশন করা নেই, সেটা এখানে মেনশন করি আমি, সেটা হচ্ছে এলিমেন্টারি রিয়াকশান তো, এবং রিয়াকশানটা এন্ডোথার্মিক, সাপোজ এন্ডোথার্মিক। ঠিক আছে, তাহলে সবার আগে আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামটা এঁকে নিই। এন্ডোথার্মিক মানে কি, রিয়াক্ট্যান্টের থেকে প্রোডাক্টের এনার্জি বেশি। এইটা যদি গ্রাফটা হয়, ঠিক আছে, এখানে এনার্জি আর এখানে রিয়াকশান কোঅর্ডিনেট। এবার কি বলেছে দেখো, ইয়ে ফরওয়ার্ড হচ্ছে 20, তার মানে হচ্ছে এটা হচ্ছে 20, এখান থেকে এতটা 20। রিয়াক্ট্যান্টের পোটেনশিয়াল এনার্জি কত, 12, তাই এটা হচ্ছে 12। তো এটা যদি 12 হয়, এটা যদি 20 হয়, তাহলে 12 আর 20 যোগ করলে থ্রেশহোল্ড এনার্জি কত হয়ে যাবে, 12 আর 20 মানে 32 হয়ে যাবে নিশ্চয়ই। আর কি দিয়েছে দেখো, ব্যাকওয়ার্ডের অ্যাক্টিভেশন এনার্জি এটুকু দিয়েছে 11, তাহলে থ্রেশহোল্ড এনার্জি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, প্রোডাক্টের এনার্জি কত, এইটা কত, এখান থেকে এই হাইটটা মানে 32, তাহলে 32 - 11 করলে এটা পেয়ে যাবো না, এনার্জি অফ প্রোডাক্ট। তো এটা হচ্ছে ধরো রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে প্রোডাক্ট, তাহলে এটা কত হয়ে যাবে, 32 - 11 মানে 21 হয়ে গেল। ঠিক আছে, আর ডেল্টা এইচ মানে হচ্ছে, অন্য কালি দিয়ে করি একটু, এই যে এই দুটো লেভেল এদের মধ্যেকার যে ডিস্টেন্স, দিস ইজ ডেল্টা এইচ। এখন ডেল্টা এইচটা আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড। তাহলে ফরওয়ার্ডের ইয়ে কত, 20, আর ব্যাকওয়ার্ডের 11, তাহলে 20 - 11 মানে 9 কিলোজুল মোল ইনভার্স। ঠিক আছে, কিলোজুল মোল ইনভার্স। আর একটা কী করতে পারি আমরা, ডেল্টা ইজ ইকুয়াল টু এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিয়াক্ট্যান্ট। প্রোডাক্টের কত, 21, আর এটা 12, তাহলে 21 - 12 মানে 9, একই ব্যাপার। তাহলে তিনটেই আমার দেখো হয়ে গেল, ডেল্টা এইচ, প্রোডাক্টের এনার্জি এবং থ্রেশহোল্ড এনার্জি, তিনটেই পেয়ে গেলাম। তাহলে সিম্পল, মানে এইরকম টাইপের ছোটো ছোটো অঙ্ক থাকবে আর কি। কিন্তু এই ফর্মুলাগুলোতে যদি আমরা এসে মিস্টেক করে দিই তাহলে কিন্তু এইরকম সোজা অঙ্ক হাতছাড়া হয়ে যাবে। কপি করো এটা। সেকেন্ড নম্বরটা বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ফর অ্যান এন্ডোথার্মিক রিয়াকশান। আচ্ছা, এন্ডোথার্মিকেরই আমরা গ্রাফটা এঁকেছিলাম, মুছে দিলাম, যাই হোক। আচ্ছা, তো ডেল্টা এইচের রিলেশন দিয়েছে ইএ ফরওয়ার্ডের সঙ্গে। ডেল্টা এইচ মানে আমরা কি জানি, ইএ ফরওয়ার্ড মাইনাস ইএ ব্যাকওয়ার্ড। ঠিক আছে, এবার তাহলে আচ্ছা, ইএ ফরওয়ার্ড মানে কি পেতে পারি এখান থেকে আমরা পেতে পারি ইএ ফরওয়ার্ড ইকুয়াল টু ডেল্টা এইচ প্লাস ইএ ব্যাকওয়ার্ড। ঠিক আছে,
এখন দেখো যেহেতু এটা এন্ডোথার্মিক, তাহলে এই যে ডেল্টা এইচ এটা পজিটিভ কোয়ান্টিটি, তো পজিটিভ, এটাও পজিটিভ, ঠিক আছে। ইয়ে অ্যাক্টিভেশন এনার্জি কখনো নেগেটিভ হয় না, পজিটিভ হয়, খুব রেয়ার কিছু কেসে জিরো হয়। নেগেটিভ অ্যাকচুয়ালি হয়, তবে সেটা খুব হায়ার লেভেল কেমিস্ট্রি, মানে ওই সমস্ত আমাদের আইআইটি সিলেবাসেও নেই, মানে যেই অ্যাডভান্সে ওই সমস্ত কোয়েশ্চেন্স আসবে না। তো আমরা ইন জেনারেল ধরবো যে ইয়ে মানে অ্যাক্টিভেশন এনার্জি পজিটিভ, আর কিছু কেসে জিরো হয়। কোন কোন কেসে হয় সেগুলো আমরা পরের ক্লাসে আলোচনা করব আরহেনিয়াস ইকুয়েশন পড়ার পরে। তাহলে দেখো দুখানা পজিটিভ কোয়ান্টিটির যোগফল যদি আরেকটা পজিটিভ কোয়ান্টিটি হয়, তাহলে ডেফিনিটলি কী হবে, এই দুটোর থেকে এটা বেশি বড় হবে। তো তার মানে ডেল্টা এইচের থেকে ইয়ে ফরওয়ার্ড বড় হবে, তাহলে এইটা হচ্ছে আমাদের অপশন। আচ্ছা, তিনেরটা কী বলছে দেখো আবারও, ইয়ে ফরওয়ার্ড 40, ডেল্টা এইচ দিয়েছে, ইয়ে ব্যাকওয়ার্ড বের করো। আবারও সিম্পলি যে ডেল্টা এইচ ইকুয়াল টু ইয়ে ফরওয়ার্ড, এটা তিনেরটা, মাইনাস ইয়ে ব্যাকওয়ার্ড। তাহলে আমাদের বের করতে বলেছে হচ্ছে ইয়ে ব্যাকওয়ার্ড, সো দিস ইকুয়াল টু ইয়ে ফরওয়ার্ড মাইনাস ডেল্টা এইচ। ইয়ে ফরওয়ার্ডের ভ্যালু হচ্ছে 40 আর ডেল্টা এইচের ভ্যালু হচ্ছে -15, তার মানে +55 কিলো ক্যালোরি। ঠিক আছে, আরও দু একটা প্রবলেম দেখো। আমরা এলিমেন্টারি রিঅ্যাকশান বলছিলাম, এখন আমরা একটা কমপ্লেক্স রিঅ্যাকশানের কথা বলবো। এটা রিঅ্যাকশান কোঅর্ডিনেট এনার্জি। সাপোজ এটা হচ্ছে এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, এটা রিঅ্যাক্ট্যান্ট থেকে এটা কমপ্লেক্স রিঅ্যাকশান, যেহেতু অনেকগুলো স্টেপে রিঅ্যাকশান হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপের প্রোডাক্ট তৈরি হলো এখানে। এখান থেকে সেকেন্ড স্টেপ হবে, আবার সেকেন্ড একটা স্টেপ, সেটা সাপোজ এইখানে এসে রিঅ্যাকশানটা শেষ হলো। এটা হচ্ছে আমার এন্ড প্রোডাক্ট পি। আর এখানে একটা অন্তর্বর্তী একটা পদার্থ তৈরি হলো, যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি। সাপোজ এটা হচ্ছে কিউ লিখে দিই এটাকে, পি এবং আর এর মধ্যবর্তী। তাহলে আমার রিঅ্যাকশানটা হচ্ছে কি, রিঅ্যাকশানটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট। যদি আমি রিঅ্যাকশানের মেকানিজম লিখি, তাহলে লিখব যে স্টেপ 1-এ হচ্ছে আর থেকে কিউ, ঠিক আছে। কিউটা কি, কিউটা হচ্ছে আর আই মানে আমরা জানি রিঅ্যাকশান ইন্টারমিডিয়েট। আর স্টেপ 2 হচ্ছে কিউ থেকে প্রোডাক্ট, ঠিক আছে। কিছু ডেটা এখানে দেওয়া আছে। সাপোজ এই যে লেভেলটা, এটা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, সরি থ্রেশহোল্ড এনার্জি, প্রথম যে স্টেপের, সেটা স্টেপ 1-এর। এখন এই ভ্যালুটা ধরা যাক এ, স্মল এ, ঠিক আছে। এই যে লেভেলটা, এখান থেকে এই ভ্যালুটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, ঠিক আছে। আচ্ছা, প্রোডাক্ট থেকে থ্রেশহোল্ড পর্যন্ত ফার্স্ট স্টেপের, সেটা হচ্ছে সাপোজ ডি, ঠিক আছে। প্রোডাক্ট থেকে রিঅ্যাক্ট্যান্ট অবধি এটা হচ্ছে ই, ঠিক আছে। আর এইটা হচ্ছে এফ। একই রকমভাবে এই স্টেপটা হচ্ছে জি, মানে এই প্রত্যেকটা এনার্জি গ্যাপ দেওয়া হয়েছে। এবার কোশ্চেনটা হচ্ছে যে, প্রথম কথা একটা কমপ্লেক্স রিঅ্যাকশন দেখে বোঝা যাচ্ছে, কমপ্লেক্স রিঅ্যাকশন মানে দুটো স্টেপ হয়। ইনফ্যাক্ট কোনো একটা রিঅ্যাকশন, এই যে কার্ভ মতো যে জায়গাটা থাকে না, যতগুলো এরকম কার্ভ থাকবে, যতগুলো এরকম পাহাড়ের মতন অংশ থাকবে, ততগুলো স্টেপ, এটা আমাদের বুঝে নিতে হবে। তাহলে আমরা রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রথম স্টেপে পেলাম কিউ ইন্টারমিডিয়েট, এবং তার পরের স্টেপে কিউ থেকে পেলাম পি। এবার কথা হচ্ছে যে কোয়েশ্চেনগুলো হচ্ছে, দেখো এখান থেকে কী কী, সেটা হচ্ছে ই এ
ফরওয়ার্ড অফ ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপ মানে আর থেকে কিউ তৈরি হওয়া, তার ইয়ে ফরওয়ার্ডের ভ্যালু কত? এ। ইয়ে ফরওয়ার্ড অফ সেকেন্ড স্টেপের ইয়ে কত? সেকেন্ড স্টেপ মানে কিউ থেকে পি, তাহলে সেকেন্ড স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি কত? কিউ এর যা অ্যাভারেজ এনার্জি সেখান থেকে এই সেকেন্ডের যে থ্রেশহোল্ড এনার্জি সেই পর্যন্ত, তো এইটুকু ডিফারেন্স কত? সি। ঠিক আছে, ইয়ে ব্যাকওয়ার্ড অফ ফার্স্ট স্টেপের ইয়ে ব্যাকওয়ার্ড কত? কিউ থেকে একদম এই পর্যন্ত, তাই তো? দ্যাট ইজ বি, তাই তো? কিউ থেকে ব্যাকওয়ার্ড মানে এখান থেকে এইদিকে আসতে হবে, তাহলে এই পর্যন্ত উঠতে হবে, সুতরাং এই ডিফারেন্স হচ্ছে বি। তাহলে ইয়ে ব্যাকওয়ার্ড অফ ফার্স্ট স্টেপ হচ্ছে বি। একই রকমভাবে ইয়ে ব্যাকওয়ার্ড অফ সেকেন্ড স্টেপ কত? এখান থেকে কত অবধি আসতে হবে? এই পর্যন্ত আসতে হবে না, তারপরে দিকে নামতে হবে। তাহলে এখান থেকে এইটুকু ডিস্টেন্স কত? এই দেখো, জি প্লাস সি বলতে পারি আমরা, জি প্লাস সি, তাই তো? তাহলে জি প্লাস সি লিখে দিলাম। আর এছাড়া আমি কি বলতে পারি? ডেল্টা এইচ অফ ফার্স্ট স্টেপ। প্রথম স্টেপের ডেল্টা এইচ মানে ইয়ে ফরওয়ার্ড মাইনাস ব্যাকওয়ার্ড। ইয়ে ফরওয়ার্ড কত? এ, আর ইয়ে ব্যাকওয়ার্ড কত? বি, তাই না? ইয়ে ফরওয়ার্ড এ আর ইয়ে ব্যাকওয়ার্ড বি, তাহলে এ মাইনাস বি। এক তো আমরা এ মাইনাস বি বলতে পারি, এছাড়াও এনার্জি অফ প্রোডাক্ট মাইনাস এনার্জি অফ রিঅ্যাক্ট্যান্ট, মানে এইটুকু ডিফারেন্স, মানে এফটাও বলতে পারি। সো এটা ইজ অলসো এফ। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? একই রকমভাবে ডেল্টা এইচ অফ সেকেন্ড স্টেপ কত হবে? দেখো, সেকেন্ড স্টেপের ডেল্টা এইচ মানে সেকেন্ড স্টেপের ক্ষেত্রে প্রোডাক্ট হচ্ছে পি আর সেকেন্ড স্টেপের রিঅ্যাক্ট্যান্ট হচ্ছে কিউ, তাহলে এই দুটোর মধ্যেকার যা ডিফারেন্স দ্যাট ইজ জি। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড স্টেপের আমার ডেল্টা এইচ। ঠিক আছে, এটাকে আর কি দিয়ে ডিনোট করতে পারি? ইয়ে ফরওয়ার্ড মাইনাস ইয়ে ব্যাকওয়ার্ড দিয়ে করতে পারি। তাহলে সেকেন্ড স্টেপের ইয়ে ফরওয়ার্ড হচ্ছে সি আর সেকেন্ড স্টেপের ইয়ে ব্যাকওয়ার্ড হচ্ছে জি প্লাস সি। তাহলে দিস মাইনাস দিস মানে সেই আবার জিতেই চলে আসবে, হ্যাঁ, সি মাইনাস জি প্লাস সি। তাহলে সিটা কেটে গেল আর জি পড়ে থাকলো। তাহলে এই হয়ে গেল আমাদের টোটাল ওভারঅল আলোচনা। আর ডেল্টা এইচ রিয়াকশান মানে ওভারঅল রিয়াকশানের ডেল্টা এইচ কত? ওভারঅল রিয়াকশান মানে প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট এদের মাঝখানে যা ডিফারেন্স সেটা হচ্ছে কত? দেখো, প্রোডাক্টের এনার্জি কত? এই লেভেল, আর রিয়াক্ট্যান্টের এনার্জি এই লেভেল, এই দুটো ডিফারেন্স মানে ই। ঠিক আছে, তাহলে আমরা এইখান থেকে অনেক কিছু ইনফরমেশন পেয়ে গেলাম। এবার এখানে যদি ABCDEF না দিয়ে যদি কোনো ভ্যালু দেয় 10, 15, 20, 30, তাহলে সেই মতন আমরা এরকম গ্রাফ আঁকবো, বা গ্রাফ যদি আঁকা থাকে তাহলে এইভাবে ফর্মুলা মানে কী বলবো, তোমাদের রিলেশনটা কী হবে সেটা গ্রাফ দেখে আমি বোঝার চেষ্টা করব এবং সেই মতন আনসার করবো। সুতরাং এই গ্রাফটা বুঝতে পারা এবং গ্রাফটা রিড করা ইটসেলফ একটা খুব ইম্পর্টেন্ট কাজ। এখান থেকে বিভিন্ন রকম কোয়েশ্চেন্স আসতেই পারে। ঠিক আছে, কপি করো। আচ্ছা, এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে এই দুটো স্টেপ তো এখানে, এটা ফার্স্ট স্টেপ, এটা সেকেন্ড স্টেপ। আমরা এর আগে যখন রিয়াকশান মেকানিজম সংক্রান্ত কিছু প্রবলেম করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে যতগুলো স্টেপস হয় কোনো একটা কমপ্লেক্স রিয়াকশানে, তার মধ্যে একটা পার্টিকুলার স্টেপ থাকে যেটাকে আমরা বলি RDS, রেট ডিটারমিনিং স্টেপ, যেটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ। এখন আমি কি করে চিনবো যে আর থেকে কিউ এটা RDS নাকি কিউ থেকে পি এটা RDS? কোনটা RDS মানে সেটা স্লো রিয়াকশান হবে। এবার একটা রিয়াকশান কতটা স্লো হবে কতটা ফাস্ট হবে সেটা ডিপেন্ড করবে আলটিমেটলি কিসের উপরে? সেটা আলটিমেটলি ডিপেন্ড করবে থ্রেশহোল্ড এনার্জির উপরে বা অ্যাক্টিভেশন এনার্জির উপরে। একটা রিয়াক্ট্যান্টকে যদি অ্যাক্টিভেটেড হতে গিয়ে অনেক এনার্জি গেইন করতে হয়, অনেকটা পরিমাণ এনার্জি গেইন করে অ্যাক্টিভেটেড হলো, তাহলে রিয়াকশানটা তাড়াতাড়ি হবে? নাকি অল্প একটু এনার্জি পেয়েই ও যদি অ্যাক্টিভেটেড হয়ে যায়, অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জির ভ্যালু যদি কম হয়, সেক্ষেত্রে রিয়াকশানটা তাড়াতাড়ি হবে? কোন ক্ষেত্রে হবে? রিয়াকশান তাড়াতাড়ি নিশ্চয়ই হবে সেই ক্ষেত্রে যেখানে
অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালু কম, অর্থাৎ কম পরিমাণ এনার্জি গেইন করেই ও অ্যাক্টিভেটেড হয়ে গেল, রিঅ্যাকশনে টেক পার্ট করার মতন উপযুক্ত হয়ে গেল। তাহলে সেই স্টেপটা তাড়াতাড়ি হবে। তাহলে যে স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি কম সেটা হবে ফাস্ট, আর যে স্টেপের অ্যাক্টিভেশন এনার্জি বেশি সেটা হবে স্লো। তাহলে এখন আমরা দেখতেই পাচ্ছি যে আর থেকে কিউ এর অ্যাক্টিভেশন এনার্জি এইখান থেকে এই পর্যন্ত গ্রাফে এত বড়, কিন্তু সেকেন্ড স্টেপের ক্ষেত্রে কিউ থেকে যখন পি হচ্ছে তখন অ্যাক্টিভেশন এনার্জি এইটুকু। তাহলে বেশি কোথায়? ফার্স্ট স্টেপে। তাহলে যেখানে অ্যাক্টিভেশন এনার্জি বেশি সেটা স্লোয়েস্ট, অর্থাৎ আরডিএস। ঠিক আছে, তাহলে এটা আমরা লেখার চেষ্টা করি একটু। গ্রাফটা মুছছি। তাহলে আমরা এখানে লিখব যে সিন্স EA is higher in first step, this step proceeds slower than second step, that is first step here is the rate determining step. ঠিক আছে, কমপ্লিট। তাহলে আমরা কলিশন থিওরি সংক্রান্ত যাবতীয় আলোচনা শেষ করলাম। এর সঙ্গেই রিলেটেড আমাদের পরবর্তী আলোচনাটা পরের দিন যেটা হবে আরহেনিয়াস ইকুয়েশন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরহেনিয়াস ইকুয়েশন নিয়ে, অর্থাৎ টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ কেমিক্যাল রিয়াকশন নিয়ে। তবে যাওয়ার আগে আরও একবার বলি যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানসগুলো পেতে পারো, এবং খুব মন দিয়ে পড়াশোনা করো আর ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।